সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1492তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ রাব্বির জীবনের এক লজ্জাজনক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সালিশের মাধ্যমে সন্তান সহ সৎ বোনকে বিয়ে করে ভাই। এক গ্রাম্য সালিশের মাধ্যমে সৎ বোনকে সন্তান সহ বিয়ে করতে বাধ্য হলেন এক ভাই। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক উচ্চবিত্ত পরিবারের লজ্জাজনক, ঘৃণাজনক, করুণ বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি এই সমস্ত গল্পগুলো পেলে নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ মানুষকে নাকি সৃষ্টির শ্রেষ্ঠ যে বানিয়েছে, এই দুনিয়ার 18,000 প্রাণীর মাঝে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, তবেই কি এই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ? এই গল্পটা শুধু একটা গল্পই নয়, এই গল্পটা এক শিক্ষাও বটে। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ রাফির জীবনের এই লজ্জাজনক শিক্ষণীয় বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মোহাম্মদ রাফিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রায়হান রাফি, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অনেক দূরের কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। রংপুর শহর সহ আমাদের এলাকাতে আমার বাবার রয়েছে ছোটোখাটো নামে বেনামে অনেকগুলো ব্যবসা বাণিজ্য। এক কথায় বলতে গেলে আমার বাবা ছিলেন আমাদের এলাকাতে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। আমাদের গ্রামের যত মানুষ আছে তারা প্রত্যেকে আমার বাবাকে মানত, আমার বাবাকে গণ্য করত। ছোটোবেলা থেকে এমন বাবার সন্তান হয়ে জন্মেছি, তাই নিজেকে অনেকটা বেশি আমি আনন্দিত বা গর্ববোধ করি। এই করতে করতে আস্তে আস্তে বড় হতে থাকি। ছোটোবেলায় বাবার অনেক স্বপ্ন ছিল, তিনি আমাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবে। আমার বাবা খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, তার অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে। কিন্তু বাবার ওই স্বপ্ন ছোটোবেলাতে আমি দাফন করে ফেলি, কারণ ছোটোবেলা থেকে আমি পড়াশোনায় কোনোভাবেই ভালো ছিলাম না। আমি স্কুলে গেলে প্রতিদিন কোনো না কোনো একটা ঝামেলা করতাম। আমার জন্য আমার বাবা আমার ঘরের ভিতরে 3টা মাস্টার রেখেছিলেন। 3 বেলায় 3জন মাস্টার এসে আমাকে পড়াইতেন। এরপরেও আমি কোনোভাবেই পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারতাম না, প্রতিনিয়তই দুষ্টামি করতাম। ছোটোবেলায় যখন বই নিয়ে পড়তে বসতাম তখনই আমার শরীর খারাপ, মাথা ব্যথা, জ্বর, এটা সেটা বলে দাদা দাদির কাছে গিয়ে বসে থাকতাম। আর সত্যি কথা বলতে গেলে আমার দাদা দাদিও আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের ওই ভালোবাসার কারণেও আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করিনি। ক্লাস 6-এর বছরেই আমার পড়াশোনার জীবনের সমাপ্তি ঘটে। ক্লাস 5-এ পাশ করার পরে আমার বাবা খুব স্বপ্ন দেখিয়ে শখ করে আমাকে ক্লাস 6-এ ভর্তি করায়, এবং ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরেই আমাদের স্কুলটা ছিল আমাদের এলাকা থেকে মোটামুটি অনেকটা দূরে। আমার আব্বা আমার জন্য রিক্সা ভাড়া করে, যে প্রতিদিন রিক্সার ড্রাইভার আমাকে স্কুলে নামাই দিয়ে আসবে এবং রিক্সার ড্রাইভার আবার আমাকে পুনরায় বাড়িতে দিয়ে যাবে। কিন্তু আমি স্কুলে সকালবেলা যেতাম না, রিক্সা ড্রাইভারের কাছে রিক্সায় উঠতাম না, যাইতাম না। এই নিয়ে অনেক ঝামেলা। একটা পর্যায়ে আমার আব্বা আমার পড়াশোনার হাল ছেড়েই দিল। আমি ক্লাস 6-এর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছি। তখন গ্রামের ছেলেফেলেদের সাথে উঠা বসা করতাম, ডাং খেলতাম, লুডো খেলতাম এবং দিনরাত মিলিয়ে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চুষে বেড়াতাম। এমন একজন সম্মানিত ব্যক্তির সন্তান হওয়ার পরেও গ্রামে আমার নামে ছিল 1000 রকমের বদনাম। কারো গাছের ডাব চুরি হলে, কারো বাড়ির গরু চুরি হলে, কিংবা কারো ফসলের মাঠে ক্ষতি হলে একটাই নাম উঠে আসতো, আর সেটা হচ্ছে রাফি। কারণ এই গ্রামের যত নাটের গরু আছে সেটাই হচ্ছে রাফি। যেখানেই যত খারাপ কাজ হবে তার সব কাজের সূত্রে রাফিকে দিয়েই হবে। বাবা আমাকে নিয়ে খুব কষ্ট পেত, এবং একটা সময় বাবা এও সিদ্ধান্ত নিল আমাকে গ্রামের বাইরে নিয়ে যাবে। গ্রামের বাইরে নিয়ে বাবা আমাকে রংপুর শহরে রাখবে। এই চিন্তা করে বাবা আমাকে রংপুর শহরে নিয়ে যায়। তখন আমার বয়স আনুমানিক প্রায় 13 থেকে 14 বছর। তো 13-14 বছরের একটা ছেলে আসলে কতটুকু বুঝি। তো 13-14 বছরে আব্বা যখন আমাকে রংপুর শহরে নিয়ে যায়, ওই শহরে বাবা একাই থাকতো। আমরা ভাই বোন সবাই, আব্বা আমার মা সবাই গ্রামেই থাকতাম, আব্বা শহরে থাকতো।
আমি ওই 13 বছর বয়সে আমার আব্বার পকেট থেকে টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে গ্রামে চলে আসি। তো একটা পর্যায়ে আসলে আমার আব্বা আর একদম অধৈর্য হয়ে যায় এবং এরপরে সম্পূর্ণভাবে আমার হাল ছেড়ে দেয়। তো আমি তখন গ্রামেই থাকতেছি। আমাদের ঘরে একটা মহিলা কাজ করতো, যার নাম হচ্ছে মরিয়ম। আমরা ওনাকে মরিয়ম খালা বলে ডাকতাম। তো মরিয়ম খালা যদিও উনি বাসায় কাজ করতো, কিন্তু আমাদের ঘরে কাজ করতো। তার পারিবারিক অবস্থাটা খুব বেশি একটা খারাপ ছিল না। ওনার যে স্বামী ছিল উনি একটা চাকরি করতেন, বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করতেন, মোটামুটি ভালো টাকায় বেতন পেতেন। হঠাৎ করে ওই লোকটা মারা যাওয়ার পরে ওনার 2 মেয়ে, বড়টার নাম হচ্ছে মাইশা এবং ছোটটার নাম হচ্ছে নাতিশা। তো মাইশা দেখতে শুনতে খুব একটা সুন্দরী ছিল, আমাদের গ্রামে হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মাঝে মাইশা একজন। তো ওনার মা মাইশার মা মরিয়ম যখন আমাদের বাসায় কাজ করে বা আমার মায়ের কাজে সাহায্য সহযোগিতা করে, সেই ক্ষেত্রে মাইশার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক হয় বলতে এরকম যে আমি মাইশাকে দেখলে সুন্দর করে কথাবার্তা বলি, মাইশা আমার সঙ্গে কথাবার্তা বলে, দুজনের মাঝে জানা শোনা পারস্পরিক একটা ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। মাইশার বয়স আমার থেকেও বেশি হলে প্রায় 2 বছরের ছোট হবে, কিন্তু ও দেখতে শুনতে সুন্দরী ছিল। তো এরকম করে দিন আর রাতগুলো সামনে দিয়ে কাটতেছে। আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে প্রপোজ দিব। ও তখন একটা মাদ্রাসায় পড়তো, আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। তো আমি তখন তারা আমার চিঠির মাধ্যমে, তখন মোবাইল ফোন এত একটা প্রচলিত হয়নি, চিঠির মাধ্যমে আমি তখন তাকে প্রস্তাব করি যে আমি তোমার সঙ্গে রিলেশনে যেতে চাই, তোমার সঙ্গে আমি প্রেম করব। তো সে আসলে আমার ওই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেনি। আমি প্রস্তাব দেওয়ার আগে সে আমার সঙ্গে ভালো করে কথা বলতো, হেসে দুলে কথা বলতো এবং মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। যখনই তাকে আমি প্রেমের প্রপোজাল দিলাম বা তার সঙ্গে রিলেশনে যেতে চাইলাম, সেই মুহূর্তটা থেকে ও আর আমাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, আমার সামনে পড়ে না, আমার সঙ্গে কথা বলে না। তো মরিয়ম খালা যেহেতু আমাদের বাড়িতে কাজ করে, আমি সবসময় মরিয়ম খালাকে বলতাম যে আপনার মেয়েটা আমার সঙ্গে এরকম করে কেন? আমি কথা বলতে চাইলেও সে আমার সঙ্গে কথা বলতে চায় না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, আমার সঙ্গে এরকম কেন করে? তো উনিও বুঝাইতো যে আমি ওদের বাড়িতে কাজ করি এবং রাফি তো অনেক ভালো ছেলে, তুই ওর সঙ্গে এরকম করিস কেন, ভালো করে কথা বল। কিন্তু কোনোভাবেই দেখতাম যে ওই মাইশা আমাকে সহ্যই করতে পারতো না। এবং মাইশার যে ছোটো বোন ছিল নাতিশা, ওই আবার খুব ভালো ছিল, আমার সঙ্গে সুন্দর করে কথাবার্তা বলতো, কিন্তু মাইশা আমার সঙ্গে কথা বলতো না। এরকম করে 2 থেকে 3 দিন পেরিয়ে গেল। 3 দিন পেরিয়ে যাওয়ার পরে একদিন ও যখন মাদ্রাসা থেকে আসতেছে, আমার ভিতর তখন এটা মনে হলো যে আমি তাকে ওই দিনে একটা ফুল দিব। এমনি আমার হাতে একটা গোলাপ ছিল, তো আমি তখন করলাম কি, এই গোলাপটা এনে তার হাতে দিলাম। গোলাপটা তার হাতে দিলাম এবং গোলাপটা যখন আমি তার হাতে দিলাম, ওইখানে আরও 2-3টা মেয়ে ছিল। ওই 2-3টা মেয়ের সামনেই ও তখন কী করলো, হঠাৎ করে আমার গালে একটা চর বসিয়ে দিল। ওই 2-3টা মেয়ের সামনে চর বসিয়ে দিল। তো চর যখন বসিয়ে দিল ভাই, আমি তখন খুব রেগে গেলাম যে তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি। তো রাগ করে তখন আমি করলাম কি, সেই জায়গার ভিতরে তার সঙ্গে একটা খারাপ কিছু করে বসলাম। তো খারাপ কিছু করে বসলাম, পরে সেই জায়গার ভিতরে আরও কয়েকজন মানুষ দেখছে, তারা এই বিষয়টা দেখছে এবং দেখার পরে মাইশা তখন কান্না করতে করতে বাড়িতে চলে গেছে। ওই দিন কিন্তু আবার আমার আব্বা ছিল বাড়িতে। আব্বা আবার শহর থেকে আসছে, রংপুর থেকে আসছে, আব্বা বাড়িতে আছে। তো এই ঘটনার পরে তখন হলো কি, আমি আর বাড়িতে যাই না, যেহেতু আমি এরকম একটা খারাপ কাজ করে ফেলছি, আমি আর বাড়িতে যাই না। তো বাড়িতে না যাওয়ার পরে এশার নামাজের পরে আমাদের এখানে একটা ঈদগাহ আছে, আমাদের গ্রামের পাশে একটা ঈদগাহ আছে। তো আমি বেশিরভাগ সময় ওই ঈদগার মধ্যে আড্ডা মারতাম বা ঈদগার মধ্যে থাকতাম। আব্বা তখন করলো কি, কেমনি টের পেয়ে গেলাম ঈদগাতে আসি। এই ঈদগাতে আইসা আব্বা আমাকে ইচ্ছা মতো পিটাইলো। ঈদগার মধ্যে আইসা আমাকে ইচ্ছা মতো পিটাইলো এবং খুবভাবে আমাকে মারছে। মাইরা আমি কোনো রকমে আব্বার হাত থেকে ছুঁইটা জানে পালাইছি, এই জায়গা থেকে ভাইয়ে গেছি। এই জায়গা থেকে ভাই আমি তখন ওখান থেকে পালিয়ে গেছি। তো পালিয়ে যাওয়ার পরে আমি আর বাড়িতে আসি না, ঘরে আসি না, কিন্তু আশেপাশের গ্রামে থাকতেছি। আমার দাদা দাদির কাছ থেকে গোপনে গোপনে টাকা নিচ্ছি, আশেপাশের গ্রামে থাকতেছি। এবং আব্বা তখন গ্রামের সবার কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাইলো যে আমি এরকম একটা ঘটনা ঘটাইছি, এবং এটার জন্য আব্বু সবার কাছে লজ্জিত, হাত জোর করে ক্ষমা চাইলো এবং সবাইকে বললো যে আপনারা অন্তত আমার দিকে তাকিয়ে আমার কথা চিন্তা করে আপনি মাফ করে দেন। এবং যেহেতু মাইশার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে, আমি মাইশার বিয়ে শাদী থেকে শুরু করে মাইশার সমস্ত দায়িত্ব আমি নিলাম। ওকে যেখানে বিয়ে দেওয়া লাগে আমি সেখানে বিয়ে দিব, এবং ও যতদূর পর্যন্ত পড়াশোনা করতে চায়, আল্লাহ যেহেতু আমাকে 2টা মেয়ে দিয়েছে, তাহলে মাইশা আমার আরেকটা মেয়ে, আমার 3টা মেয়ে, ওকে যতদূর পর্যন্ত পড়াশোনা করানো যায় আমি ঠিক ততদূর পর্যন্ত ওকে পড়াশোনা করাবো। এবং আজকে থেকে আমি ওকে আমার মেয়ে বানিয়ে নিলাম।
এই কথা বলার পরে গ্রামবাসীও তখন আমার আব্বার ওই কথাতে খুব খুশি হলো। যাই হোক, এরপরে মাইশার আব্বা তখন আমার আব্বা তখন চিন্তা করলো যে মাইশাকে আর গ্রামে রাখবে না, যেহেতু গ্রামে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমি যেহেতু এরকম একটা লজ্জাজনক কাজ ওর সঙ্গে করেই ফেলছি, তাহলে তো গ্রামে ওর জন্য মুখ দেখানোটা অনেক দায় হয়ে দাঁড়িয়েছে। আব্বা তখন ভাবলো যে ওকে রংপুরের দিকে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করাই দিবে, যেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করানো যায়, মানে হোস্টেলে থেকে পড়া যায়। এইরকম চিন্তাভাবনা করে আমার আব্বা তখন গ্রামের সবার অনুমতি নিয়ে মাইশাকে তখন এই আমাদের গ্রাম থেকে নিয়ে আব্বা যে শহরে থাকতো সেখানকারই একটা মাদ্রাসায় আব্বা তখন ওকে ভর্তি করায় দেয়। তো মাদ্রাসা ওকে ভর্তি করে দেয়, ও তখন মাদ্রাসায় পড়তো। ও যখন মাদ্রাসায় চলে গেল তখন আমি আবার বাড়ি ঘরে আসতাম, বাড়িতে আসতাম, ঘরে আসতাম, সবার সঙ্গে কথাবার্তা বলতাম। তো আমার দাদা দাদি এটা নিয়ে আমার উপরে খুব রেগেছিল যে তুই এই কাজটা ভালো করিস নাই, তোরে আমরা অনেক ভালো জানতাম, তুই আমাদের অনেক আদরের নাতি, তুই এই কাজটা কেমনি করলি, এবং একটা গরিবের মেয়ে তার সঙ্গে এই কাজটা করা তো ঠিক হয় নাই। এই করে তখন দিনের রাতগুলো কাটতেছে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে এই ঘটনার পরে, মানে মাইশার সঙ্গে ওই ঘটনার পরে আমার মাও তখন মাইশার মা মরিয়ম খালার উপরে খুব ক্ষেপে যায় যে মরিয়ম খালা কেন, বা এটা উনি তো চাপা, মানে এই ঘটনাটা তো মরিয়ম মানে চাইলে ধামা চাপা দিতে পারতো, উনি কেন ধামা চাপা দিল না, এবং এইটা ধামা চাপা না দিয়ে উনি কেন এটা লোকজনকে জানালো বা মানুষকে জানালো। এতেও মোটামুটি মানে খুব বেশি হচ্ছে উনি রেগে যায়, আমার আম্মা রেগে যায়। এরপরে মরিয়ম খালাকে আমাদের ঘর থেকে কাজেও আমার আর নেয় কাজ থেকে বের করে দেয়। তো এবার হলো কি, এরকম করে দিন রাতগুলো কাটতেছে, প্রায় এখানে 2 থেকে 3 বছরের মতো কেটে গেছে। এই 2-3 বছরে আমি কিন্তু টোটালি আমার আব্বার সঙ্গে কোনো কথা বলি নাই, আর আব্বা আমার সঙ্গে কথা বলতো না। আমার হাত খরচের টাকা, সিগারেটের টাকা এবং খারাপ কাজের যত টাকা আছে এই সব টাকা আমাকে আমার মা দিত। মার কাছ থেকে টাকা নিতাম, চলতাম, ফিরতাম, খাইতাম। তো এরকম করতে করতে হঠাৎ করে আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে একটু অন্যরকম। আমার আব্বা যেখানে কাজ করতো ওই কাজের মধ্যে আমার আব্বা হাতের মধ্যে আঘাত খায়। আঘাত খায় বলতে আমার আব্বার বাম হাতটা মানে হঠাৎ করে একটা বড় ধরনের ইনজুরি হয়, এবং এইটা হওয়ার পরে ডাক্তারের মাধ্যমে আমরা আব্বার হাত দেখাই, এবং হাত দেখানোর পরে একটা পর যে আমার আব্বার হাতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডিতে পচন ধরে। এটা অনেক বড় একটা ঘটনা। অন্য একটা সমস্যা থেকে আমার আব্বার হাড্ডি মানে বাম হাতের ভিতরে পচন ধরে। তা আব্বুর যখন বাম হাতে পচন দেওয়ার পরে মানে এইটার মধ্যে এতই বিশ্রী গন্ধ হইতো, মানে আব্বুর হাতে বাম হাতে এতটাই গন্ধ হইতো, মানে এতটাই দুর্গন্ধ ছিল যে আব্বুর আশেপাশে কেউ থাকতে পারতো না। এবং একটা পর্যায়ে আমার মাও আমার আব্বার কাছে যাইতো না, আব্বুর কাছ থেকে দূরে থাকতো। তখন কিন্তু আমার আব্বার ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেকটা ধস পড়ে যায়, এবং আমার আব্বা এরই মাঝে প্রায় চার মাসের মতো সিঙ্গাপুরে গিয়েও থাকে ওইটা ট্রিটমেন্টের জন্য। সিঙ্গাপুরে যায় এবং সেখানে 4 মাস থেকে আসে, কিন্তু এরপরে এটা মোটামুটি ভালো হয়েছে, তবে আবার যেই সেই। এইটা অনেকেই বলে যে এটা এমন একটা রোগ যে রোগের কোনো চিকিৎসা নাই। এমন করতে করতে আমার আব্বার ওই হাতটা প্রায় সম্পূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে। সম্পূর্ণ কেটে দেওয়ার পরেও আমার আব্বার এই সমস্যার সমাধান হয়নি। আমার আব্বার আস্তে আস্তে করে একটা সাইড মানে বাম সাইডটা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের ঘটনা মানে একেবারে কয়েকটা মাসের মধ্যে বা আবার এরকম একটা সমস্যা হয়ে গেল। তো এবার আমার আম্মা করলো কি, আমার আব্বার কাছে যেত না, আব্বার কাছ থেকে দূরে থাকতো, এবং আব্বা তখন পুরোপুরিভাবে ঘর বইটা হয়ে গেল, মানে হুইল চেয়ারের মধ্যে শুয়ে থাকে। ব্যবসা বাণিজ্য মোটামুটি ক্লোজ করে ফেলছে, কিছু জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে ফেলছে, ব্যবসা খুব ছোট করে ফেলছে, যেহেতু আব্বা যেতে পারে না। তো এর ভিতরে আমার মা আব্বার কাছে আসে না। আব্বু যেহেতু আমার আব্বুর একটা হাত নাই আর একটা পাও ঠিকমতো কাজ করে না, তো এতে আব্বুকে টয়লেটে নিয়ে যাওয়া লাগে, টয়লেট থেকে আনা লাগে, ধরেন একটা যায় ঝামেলার মধ্যে। আমার আব্বা আবার একটু ধার্মিক টাইপের লোক ছিল, নামাজ কালাম পড়তো এবং খুবই ইসলাম প্রিয় একজন মানুষ ছিল। তা আব্বা তখন সিদ্ধান্ত নিল এইভাবে তো আব্বা চলাফেরা করতে পারে না, তখনই আমার আব্বাকে সঙ্গ দেওয়ার জন্য ওই মরিয়ম খালা আসছে। সঙ্গ মানে আমার আব্বার সেবা যত্ন করার জন্য। তা আমার আম্মা তো আব্বার কাছে যাইতো না, আব্বার শরীর থেকে এক ধরনের বিশ্রী গন্ধ বেরোইতো ওই রোগটার পরে আর কি, মানে এক ধরনের গন্ধ বেরোতো। আর আমার আম্মা আব্বুর কাছেই যাইতো না, মানে টোটালি আব্বুর কাছ থেকে দূরে থাকতো। তো সেই পর্যায়ের মধ্যে ওই মরিয়ম খালা তখন আমার আব্বার সেবা যত্ন করতো, আব্বুকে টয়লেটে নিয়ে যেত, টয়লেট থেকে আনতো। এক কথায় বলতে গেলে মানে একটা কাজের মেয়ের মতো আমার আব্বুর সেবা যত্ন করতো। তা এই করতে করতে তখন আমার দাদাও বেঁচে ছিল। একটা পর্যায়ে আমার আব্বা মানে আমি আমার গুণগান মানে আমার মায়ের মুখে বা অন্য অন্য লোকের মুখে শুনতে পাইতাম যে আমার আব্বা নাকি ওই মরিয়ম খালারে বিয়ে করবে, আমার আব্বা ওই মরিয়ম খালারে বিয়ে করবে, এইরকম একটা মানে কথোপকথন বা এরকম একটা মানে কথাবার্তা আমাদের গ্রামে তখন ছড়ায় পড়ে। এটা যখন ছড়ায় পড়ে আমি তখন দেখি যে আমার মা মানে যিনি আমার আপন মা, তিনি 24 ঘন্টা এখন আমার আব্বার পাশে পড়ে থাকে। মানে এরকম হয় যে আব্বু পায়খানা করলে এটা যেন উনি খেয়ে ফেলবে, মানে আমার আম্মা এরকমভাবে এখন শুরু করছে আমার আব্বুর জন্য। কিন্তু সেই সময় তো মোটামুটি আমার আব্বা আমার মাকে তার মন থেকে উঠাই ফেলছে, মানে আমার আব্বা আর আমার আম্মাকে সঙ্গ দিত না। আব্বু তখন সিদ্ধান্ত নিল যে মরিয়মকে বিয়ে করবে, মানে মরিয়ম খালাকে বিয়ে করবে।
এখন আমার মা তো বলতেছে যে না, এটা কখনোই হতে পারে না, তুমি একটা কাজের মেয়েরে কেন বিয়ে করবা। এবং আমার আম্মা তখন সবার কাছে বলা বলি করতেছে তার ছেলে রাফি যেরকম খারাপ সেও এরকম খারাপ, রাফি মরিয়মের মেয়ে মাইশার সাথে খারাপ কাজ করছে, এবং ছেলে হইয়া এখন বাপে আবার মায়ের বিয়ে করতেছে। মানে আমার আম্মা এগুলো নিয়ে আরও মানুষের কাছে আমার আব্বুর বদনাম বলতেছে, আব্বুকে আরও হেয় প্রতিবন্ধ করতেছে, আরও ছোটো করতেছে। আমার আব্বা তখন আরও খেপে গেল যে আমার আম্মা যেহেতু এগুলো মানুষের কাছে হেঁটে হেঁটে বলতেছে, আব্বা তখন বললো যে না, আব্বা এটা করেই ছাড়বে, যেহেতু আম্মা এরকম করতেছে। তো এক পর্যায়ে তখন আমার আব্বা আমার দাদিকে সঙ্গে নিয়ে আমার আব্বা তখন ওই মরিয়ম খালারে বিয়ে করলো। তখন আমি মোটামুটি অনেকটা শান্ত হয়ে গেছি। মরিয়ম খালাকে যখন আমার আব্বা বিয়ে করলো, আমার আম্মা তখন ওই বয়সে আমাদের 4টা ভাই বোনকে রেখে আমার মা তখন আমার নানু বাড়িতে চলে যায়। মায়ের কথা হচ্ছে যাই হোক যেটাই হোক, তিনি কখনো মানে সতীনের সংসার করবে না, সতীনের সঙ্গে তিনি থাকবেই না, প্রয়োজনে না খেয়ে থাকবে, তাও তিনি সতীনের সঙ্গে থাকবে না। এই রাগ, এই ক্ষোভ, এই অভিমান নিয়ে আমার মা তখন ডিরেক্টলি আমার নানু বাড়িতে চলে যায়। তো এই নানু বাড়িতে চলে যায়, আমি নানু বাড়িতে যাইতাম আসতাম, মানে আমার একটা মানে ওই রকমভাবে হচ্ছে আর কোনো কিছু ছিল না। আম্মু তো চলে গেল, এখানে আমি মরিয়ম খালার কাছে পড়ে আসি। তখন মোটামুটি মরিয়ম খালার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। এরকম করতে করতে তখনই মাইশার সঙ্গে আমি আর খুব একটা কথা বলতাম না। ও যদি বাড়িতেও আসতো, মানে আমাদের বাড়িতে আসতো, আমাকে দেখলে ভাইয়া ভালো আছেন, ভালো আছে, অতটুকুই, মানে খুব বেশি একটা ক্লোজ আমি ওর সঙ্গে হই নাই। এমন করেই সময়গুলো আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, মাইশার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসে আমার আব্বার তরফ থেকে। মানে আমার আব্বাই এই বিয়েটা ঠিক করে, একটা ভালো বিয়ের প্রস্তাব আসে। আমার আব্বা তখন মাইশাকে বিয়ে দিয়ে দিবে। তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমাদের গ্রামের একটা গ্রাম পরেই ওর বিয়ের কথাবার্তা চললো। মানে আমাদের পাশে একটা গ্রাম আছে এবং এরপরের গ্রামে ওকে বিয়ে দিবে। ছেলের নাম হচ্ছে মনির হোসেন এবং ছেলে হচ্ছে সৌদি প্রবাসী, সৌদি আরবে থাকে। এবং সৌদি আরবে ছেলের অনেক ব্যবসা বাণিজ্য আছে, ছেলের বাড়িতে ছেলের মা আছে, বাপ আছে এবং একটা বড় বোন আছে। বড় বোনকে বিয়ে দিয়ে দিছে, শুধু মা বাবার সঙ্গেই মাইশা থাকবে, এরকমভাবে হচ্ছে কথাবার্তা হয়েছে। তো এখন দেখা গেল যে আমার আব্বা তখন আমাকে জানাইলো, যেহেতু আমি পরিবারের বড় ছেলে, আমি তখন বললাম যে আব্বা এটা তো একেবারেই খারাপ নয়, যদি বিয়ে করা যায়, মানে যদি বিয়ে ওখানে আপনি দেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। ওই সময়টা পর্যন্ত কিন্তু ভাই আমি মনে মনে মাইশের উপরে কিন্তু ক্ষোভ ছাড়ি নেই। ওর উপর যে আমার একটা রাগ ছিল, মানে ওর উপর যে আমার একটা রাগ ছিল, এটা কিন্তু আমি তখনও ভুলি নাই যে যেভাবেই হোক ওর উপরে একটা প্রতিশোধ নিব। কারণ ও আর ওর মা মিলে আমাদের গোটা পরিবারটা নষ্ট করছে। আমি না হয় ওর সঙ্গে একটা খারাপ কাজ করলাম, এই দুর্বলতার সুযোগ নিয়ে ও আমাদের পরিবারে ঢুকে আমার আব্বার মাধ্যমে পড়াশোনা করে এবং ওর মা, আমার আব্বু অসুস্থ হওয়ার পরে আমার মাকে সরিয়ে আমার বাবাকে বিয়ে করে। এই রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি কিন্তু মাইশারে ছাড়বো না। তো বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে মনির, ওনার কাছে মাইশাকে তখন বিয়ে দেবে। আমার আব্বা তখন তার মতো করে, উনি তো আমার আব্বা তখন হুইল চেয়ারে শুয়ে থাকে, শোয়া থেকে উঠতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে থাকে। তো আব্বু আমার যে দাদা আছে এবং গ্রামের অন্য মানুষরা আছে, একদম সবাইকে নিয়ে খুব সুন্দর করে আপনার তখনই আমার বোনের মানে মাইশার তখন বিয়ে দিয়ে দিল। মাইশা তখন শ্বশুরবাড়িতে চলে গেল। শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পরে তো মাইশার হাজব্যান্ড কিন্তু তখন সৌদিতে চলে গেছে আবার। তো ভাইয়া আবার খুব ভালো মানুষ ছিল, আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ হতো, সবসময় আমাকে ফোন দিত যে রাফি কী অবস্থা, তোমার বোনের কী অবস্থা, এবং তোমার বোনরে গিয়া দেখাইছেন, মানে আপনার বোনরে গিয়া দেখাইছেন, এগুলো উনি আমার সবসময় বলতো। তো বলার পরে আমি তখন যাইতাম মাইশার দেখার জন্য, যাইতাম ও যে এখানে বিয়ে হয়েছে ওইখানে যাইতাম। তো একটা কথা কি ভাই, মাইশার মনে কিন্তু আমার জন্য কোনো ক্ষোভ ছিল না, কোনো রাগ ছিল না। এই যে আমি ওর এত বড় ক্ষতি করছি, গ্রামের সবার সামনে বা সমাজের সবার সামনে ওকে আমি হেয় প্রতিবন্ধ করছি, ওর ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিছি, এতেও কিন্তু ওর আমার উপরে কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। আমি শ্বশুরবাড়িতে গেলে একটা ভাইকে যেভাবে হচ্ছে আদর করা, আপ্যায়ন করা, খাওয়া দাওয়া করা, মানে যতটুকু করার ও আমার জন্য তার চেয়ে আরও অনেক করতো। আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাইতো, সেখানে আমি থাকতাম, মানে সর্বদিক থেকে আমি ভীষণ রকমের ভালো ছিলাম মাইশা এবং মাইশার শ্বশুর শাশুড়ির কাছে। আর ওর হাজব্যান্ড তো আরও বেশি ভালো ছিল। তো আমি কিন্তু তখন জানতাম যে আমি তখন কী করতাম, বেশিরভাগ সময় মাইশার শ্বশুরবাড়িতেই পড়ে থাকতাম। সেই এলাকার অনেক পোলাপানের সাথে সম্পর্ক ছিল, তো সেখানে থাকতাম। আর মাইশার মানে শ্বশুর মানে যে ছিল, স্বামী যে ছিল মনির ভাই, উনিও আমাকে ফোন দিয়ে সবসময় বলতো যে ভাইয়া আপনি আমাদের বাড়িতে থাকেন, যেহেতু আমার আব্বা আম্মা বয়স্ক মানুষ, ওরা খুব একটা বাইরে যায় না, বা আমাদের বাড়িতে একটা ছেলে মানুষ খুব দরকার, তো আপনি আমাদের বাড়িতে থাকেন, আপনার যখন যে সময় যেটা লাগে আমি আপনার জন্য সব কিছু ব্যবস্থা করব, বাট আপনি আমার বাড়িতে থাকেন। উনি আমাকে সবসময় ওনার বাড়িতে থাকার জন্য অনুরোধ করতেন। তো উনি অনুরোধ করতেন, আমিও সেখানে থাকতাম। এরকম করতে করতে আস্তে আস্তে ওই মাইশার প্রতি আমার শারীরিক চাহিদাটা আবারও বেড়ে গেল। যে আগে একটা চাহিদা ছিল ওর প্রতি, এবং যেহেতু ওর হাজব্যান্ড সৌদি আরবে থাকে, ও বাড়িতে একাই থাকে, আর ওর সঙ্গে তো আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই,
এটা হচ্ছে বড় কথা, কারণ ওর বাবাও আলাদা, ওর মাও আলাদা, আমারও বাবা আলাদা, আমারও মা আলাদা। তো ওর সঙ্গে তো আমার ওরকম কোনো সম্পর্ক নাই। তো চিন্তা করলাম যেহেতু এরকম কোনো সম্পর্কই নেই, আমি ওর সঙ্গে এক ধরনের একটা খারাপ কাজে লিপ্ত হব। আবারও ট্রাই করতেছি, তো ট্রাই করতেছি, কিন্তু দেখলাম যে না, কোনোভাবেই ওর সঙ্গে খারাপ কোনো কিছুতে আমি মিশতে পারতেছি না। মানে খারাপ কোনো কিছুতে মিশা যায় না। যতটাই ওর কাছে যাওয়ার চেষ্টা করি, যতটাই ওর পাশে যাওয়ার চেষ্টা করি, ও কোনোভাবে আমি ওর কাছে আর পাশে যেতে পারি না। তো এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে এবং সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি তখন একটা হুজুরের আশ্রয় নিলাম। আমাদের গ্রামেরই একজন হুজুর আছে, উনি সবাই আবার কালো জাদু মাজু জাদু উনি এগুলো করে, এবং উনি ব্ল্যাক ম্যাজিকের জন্য গুরু, উনি ব্ল্যাক ম্যাজিক করে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক করেই এই মাইশের সঙ্গে খারাপ কাজ করব। তো হুজুরের কাছ থেকে তাবিজ, পানি পড়া এগুলো সবই নিলাম। নেওয়ার পরে প্রয়োগ শুরু করলাম। উনি যেভাবে বললো ওভাবে কাজ করতেছি। প্রায় 3 মাসের মতো আমি ঠিক সঠিকভাবে হুজুর যেভাবে বলে দেয় সেভাবেই কাজ করি, কিন্তু এরপরও আসলে এটাতে আমি কোনো সাকসেস পাই না। মানে মাইশার ভিতরে আমি ওইরকম কোনো পরিবর্তন পাই না, যে আমার প্রতি দুর্বল হওয়া বা আমার কাছে আসা এইরকম কোনো কিছু আমি আর পাই না। তো না পাইতে অনেকগুলো দিন তখন কেটে গেল। এরই মাঝে ওদেরই গ্রামের, মানে মাইশাদেরই গ্রামের একটা ছেলে আছে, মাইশার বলতে ওর শ্বশুরবাড়ির গ্রামের একটা ছেলে আছে, নাম হচ্ছে হিরণ। এই হিরণ ছেলেটা করতো কি, মাঝে মাঝে মাইশাদের ঘরে আসতো, মাইশার সঙ্গে কথাবার্তা বলতো, এবং দেখতাম যে মোটামুটি মাইশার সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক। তো এইটা দেখার পরে মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক, বন্ধুত্বের মানে বন্ধুর মতো একটা সম্পর্ক। তো আমি চিন্তা করছি যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি এখানে একটা খারাপ কিছু করব, মানে এরকম একটা খারাপ কিছু করব ওই ছেলেটার মাধ্যমে, ওইটা পরিকল্পনা করি। এরপরে হলো কি, একদিন হলো কি, যেরকম করে সময়গুলো কাটতেছে, ওই ছেলেটা আবার আমার বড়, হিরণ আবার আমার বড়। তো ওর আবার ব্যবসা বাণিজ্য আছে এলাকাতে, মোটামুটি ভালো মানুষ। এই ছেলেটা তখন আমাকে একদিন বলতেছে কি যে ও মাইশারে পছন্দ করে, আমারে দেখলেই মাঝে মাঝে বলতো যে ভাই আপনার আমি বরগিরি বানাবো, এবং মাইশা তো অনেক সুন্দর, এটা সেটা আমাকে বলে। তা আমি একদিন অনেকে দুঃখ করে বললাম, ভাই রে, আমার বোনটার আমি যার কাছে বিয়ে দিচ্ছি মনির ভাই কোনো মানুষের ভিতরেই পড়ে না। এইরকম একটা দুলাভাই পাইছি, জীবনটাই পুরো ফাতা হয়ে গেল। মানে এরকম একটা বোন জামাই পাইছি, আপনার মতো একটা ছেলে যদি হইতো তাহলে এই ছেলের কাছে আমার বোনের বিয়ে দিতাম, এটা তো বেশ ভালোই ছিল। তো উনি তখন বলতেছে যে ভাই ঠিক আছে, দেখেন না, আপনার বোন যদি সেই ঘর থেকে চলেও আসে, মানে হিরণ ভাই বলতেছে যে ওই ঘর থেকে যদি চলেও আসে আমার কোনো প্রবলেম নাই, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। দেখেন আপনার বোনের সাথে আমার কোনো একটা কিছু করাই দেওয়া যায় কিনা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি তখন এই কথা আবার মাইশারে বললাম যে মাইশা, হিরণ তো তোমার এমনি পছন্দ করে, এখন তুমি কি হিরণের সাথে সম্পর্ক করবা কিনা। ও তখন আমাকে বলতেছে যে না ধুর, এটা কোনোভাবেই না, আমার হাজব্যান্ড আছে, আমি এটা কেন করব, আমি এটা কখনোই করব না। আমি তখন বললাম আরে হিরণ তোমাকে পছন্দ করে, ও যদি বলতে চায়, ও যদি তোমার সঙ্গে কোনো একটা সম্পর্কে যায়, আমি তো তোমার হাজব্যান্ডকে বলবো না, তুমি ভয় পাইও না। ও বলতেছে যে না, ও এটা করবে না, কোনোভাবেই করবে না। তো এরকম করে দিন আর রাত আর দিনগুলো কাটতেছে। এমন করতে করতে একটা সময় ওর হাজব্যান্ড তখন বাড়িতে আসে। এরই মাঝে প্রায় 2 বছর কেটে যায়। 2 বছর পরে ওর হাজব্যান্ড বাড়িতে আসে। তো হাজব্যান্ড যখন ওর বাড়িতে আসে, ওর ঘরে কোনো সন্তানাদি হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। ওর হাজব্যান্ড ওকে হুজুর, কবিরাজ, এখানে সেখানে অনেক কিছু নিয়ে যায়। তো যেহেতু ওই বাবা মায়ের একমাত্র ছেলে, ওই ছেলে, ওর কোনো আর ভাই বোন নাই। তো সে দেখলো যে তার ওয়াইফের ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না, মানে মাইশার ঘরে কোনো সন্তান হয় না। তখন তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিল যে মাইশার যে হাজব্যান্ড মনির ভাই আছে, মনির ভাই আরেকটা বিয়ে করবে। যেহেতু মাইশার ঘরে কোনো সন্তানাদি হয় না, তার তো বাচ্চা কাচ্চার প্রয়োজন, তার পরিবারের প্রয়োজন, উনি আরেকটা বিয়ে করবে। এখন ভাই মাইশা আমার কাছে কান্নাকাটি করতেছে যে রাফি কী করা যায়, রাফি ভাইয়া কী করা যায়, এভাবে তো সময় কাটতে পারে না, এভাবে তো হতে পারে না, যেভাবেই হোক আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, যে কোথাও কোনো হুজুর, কবিরাজ ভালো কোনো জায়গায় পাওয়া যায় কিনা, যে আমারটা যদি বাচ্চা না হয় তাহলে তো উনি আমার সর্বনাশ করে ফেলবে, উনি তো আর আমাকে নিয়ে সংসার করবে না, উনি আরেকটা বিয়ে করবে, আপনি কিছু একটা করেন। ওই সময়টা পর্যন্ত কিন্তু হিরণ নামের ছেলেটা মাইশাকে প্রচণ্ড রকমের পছন্দ করত। মানে হিরণ কিন্তু চাইতেছে যে কোনোভাবেই হোক মনির ভাই মাইশাকে ছেড়ে দেখ, হিরণ মাইশাকে বিয়ে করবে। তো মাইশার কিন্তু কোনোভাবেই হিরণের প্রতি কোনো টান নাই, যে হিরণের সাথে কোনো প্রেম করবে, সম্পর্ক করবে, এগুলোর প্রতি কিন্তু ওর কোনো রকমের কোনো ফিলিংস নাই। ওই শুধুমাত্র একটাই, তার হাজব্যান্ড মনির, এবং মনিরের সঙ্গে সে সারা জীবন থাকবে, শুধুমাত্র বাচ্চা নিতে চায়। আল্লাহ যদি একটা বাচ্চা দেয় তাহলে তার আর কোনো টেনশন নাই, কিন্তু বাচ্চা তো আর হচ্ছে না। তো এরকম করতে করতে আমি ওরে বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যাইতাম, কবিরাজের কাছে নিয়ে যাইতাম, যত হুজুর কবিরাজ যত জায়গায় নিয়ে যেতাম, কোনোভাবে কাজ হইতো না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার মাথায় হঠাৎ করে একটা নেগেটিভ আইডিয়া চলে আসে, খুবই নেগেটিভ একটা আইডিয়া। আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে আইডিয়াটা আমার খুব নেগেটিভ ছিল। একটা পর্যায়ে হঠাৎ আমি ওরে বললাম যে দেখ, আমি একটা কবিরাজের বাড়িতে গিয়েছিলাম, আমি তোর হাজব্যান্ডের বিষয় নিয়ে কথা বলছি, এবং ওই কবিরাজটা বললো কি যে তোর হাজব্যান্ডের সমস্যা আছে, তোর হাজব্যান্ডের সমস্যা থাকার কারণে তোর হাজব্যান্ড কখনো বাবা হতে পারবে না।
এটা তোর হাজবেন্ডের সমস্যা। মাইশা তখন বলতেছে, এটা আপনি কি বলেন? আমি তো ওনারা ডাক্তার দেখাইছি এবং ডাক্তারে ওনার পরীক্ষা নিরীক্ষা করলে রিপোর্ট আসলো, ওনার সম্পূর্ণ রিপোর্ট ঠিক আছে, আমার রিপোর্টও ঠিক আছে, আমার রিপোর্টে কোনো প্রবলেম নাই, ওনারও কোনো প্রবলেম নাই, তাহলে বাচ্চা কেন হচ্ছে না? আমি তখন বললাম, আরে বোকা, ডাক্তারের রিপোর্টের মধ্যেও তো ভুল থাকতে পারে। আমি কবিরাজের কাছে গেলাম, কবিরাজ বলল যে কখনোই তোর হাজব্যান্ড যদি 10টা বিয়েও করে সে কখনো বাবা হতে পারবে না। তো মাইশা তখন বলে, তাহলে এটা আমি আমার হাজব্যান্ডকে জানাই দিই, আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমাকে ছেড়ে দিয়ে কী করবা, আরেকটা বিয়ে করবা, তো সেখানেও তো তোমার বাচ্চা হবে না। আমি তখন বললাম, আরে বোকা, এটা বললে কোনো লাভ হবে না, এটা বললে কোনোই লাভ হবে না, এবং তোর হাজব্যান্ডকে এটা বলতে গেলে এখানে আরও বড় সমস্যা দেখা দিবে। সে ভাববে যে আমি বিয়ে করব, আমি দেখবো হবে না, সে কি মানবে নাকি? এর থেকেও বরং আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, তুই আমার বুদ্ধিটা কাজে লাগা, এবং এটা যদি কাজে লাগানো যায় তাহলে তোর আর কোনো টেনশন থাকবে না, তোর সংসারও বাঁচবে, তোর সবই ঠিক থাকবে। ও তখন আমাকে বলে যে ঠিক আছে, আপনি বলেন কি বুদ্ধি। আমি তখন বললাম, দেখ, তোর সঙ্গে তো আমার একটা সময় খারাপ সম্পর্ক হয়েছে, এটা জোর করে হোক বা যে করেই হোক কিছু একটা তো হয়ে গেছে, তো এটা তো আসলে তুই লুকাইতে পারবি না। তো আমি চাই কি, যেহেতু তোর পেটে বাচ্চা হয় না, বাবু হয় না, আমি তোর সঙ্গে একটা এই ধরনের সম্পর্ক করি, এবং এই ধরনের সম্পর্ক যদি আমি করি তাহলে তোর পেটে বাচ্চা হইলো, আর বাচ্চারা যদি আসে তাহলে তুই বাচ্চাটা মানে কনসেপ্ট করার সঙ্গে সঙ্গে তোর হাজব্যান্ডকে বলবি দেশে আসার জন্য, একটা প্যারা দিবি, এবং ভাই যখন দেশে আসবে তখন এটা ভাইয়ের বাচ্চা হিসেবে তুই চালাই দিবি, সমস্যা কি? ও তখন আমারে বলতেছে, না 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 না, এটা আমি কখনোই পারবো না, আমার দ্বারা এটা কোনো অবস্থায় সম্ভব না, এবং এটা যদি আমি করতে যাই তাহলে আমি ওনার কাছে সারা জীবনের জন্য মানে সারা জীবনের জন্য আমি কালার হয়ে যাব, এটা আমার দ্বারা হবে না। আমি তখন তারে খুবভাবে বুঝাইলাম, আরে বোকা, তুই কেন বুঝিস না? তুই যদি এটা না করিস তাহলে তোর জামাই তোর সঙ্গে কোনো দিনও সংসার করবে না। দেখো, যখন আরেকটা বিয়ে করবে তাহলে তোর আমছালা দুইটাই গেল, আমছালা দুইটাই গেল, এটা তুই কোনোভাবেই করিস না, এবং তুই এটা আমি যেটা বললাম এটা তুই কর, আমার প্রস্তাবে তুই আয়। ও তখন আমারে বলে কি যে না, প্রয়োজন আমি মানে ওনাকে ছেড়ে দিব, উনি যদি আমাকে ছেড়ে দেয় আমি ওনাকে ছেড়ে দিব, তারপরেও আমি ওনার সঙ্গে এই ধরনের কোনো সম্পর্কে জড়াতে পারবো না, আমার পক্ষে এই ধরনের কোনো সম্পর্কে জড়ানো সম্ভব না। যতভাবেই বললাম, যেইভাবেই বললাম, না রে ভাই, ও কোনোভাবেই রাজি হচ্ছে না। তো রাজি না হওয়ার পরিপ্রেক্ষিতে ওই সময়টাতে আমি করলাম কি, আমার আরেকটা মেয়ে বান্ধবী ছিল, নাম ছিল তানজিনা, তো আমাদের পার্শ্ববর্তী এলাকারই একটা মেয়ে, খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। আমি করলাম কি, একদিনে মনির ভাইরে তানজিনার নাম্বার দিলাম, তানজিনার নাম্বার দিয়ে বললাম, মনির ভাই, আপনি তানজিনার সঙ্গে কথাবার্তা বলেন। কারণ মনির ভাই আবার আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল, আমি যদিও মাইশার সৎ ভাই ছিলাম কিন্তু মনির ভাই ছিল আমার কলিজার টুকরা। তো আমি তখন তানজিনার নাম্বার মনির ভাইয়ে দিয়ে বললাম যে মনির ভাই, আপনি তানজিনার সঙ্গে কথা বলেন, এবং ভবিষ্যতে আমি তানজিনারে আপনার বিয়ে করবো, তানজিনা মেয়েটা অনেক ভালো, আর ওর সঙ্গে কথাবার্তা বলেন। এই কথা বলে আমি তানজিনারে মনির ভাইয়ের পিছনে লাগাই দিলাম। তো লাগাই দিলাম পরে এবার মনির ভাই সারাক্ষণ তানজিনারে ফোন দেয়। তো আমি যখন তানজিনার সামনে থাকি কথা বলে, আমি দেখি আমি এগুলো আবার রেকর্ড করি আনি, আইনা ওরে শোনাই যে দেখ, তোর হাজব্যান্ড তানজিনার সঙ্গে কথা বলতেছে, ওই রিসেন্ট বাংলাদেশে আসবে, আসলে তানজিনারে বিয়ে করে ফেলবে, এখনও সময় আছে, আমি যেটা বলছি তুই সেটা কর। ওই সময়টাতে পর্যন্ত কিন্তু ভাই আমি আসলেও জানতাম না যে সমস্যা কি ওর না ওর হাজব্যান্ডের, বাচ্চা কেন হয় না এটা কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু মূলত বাচ্চা হওয়ার জন্য ওকে এটা বুদ্ধি দেই, বুদ্ধি দিচ্ছি যে আমার নিজের ভিতরে একটা খারাপ চাহিদা আছে, ওই খারাপ চাহিদাটা মিশানোর জন্যই আমি ওর এই বুদ্ধিটা দিয়েছিলাম যে আমার ভিতরের খারাপ চাহিদাটা আমি পূরণ করব। ও তখন বলে আচ্ছা ঠিক আছে, মানে শেষ পর্যন্ত যখন দেখলো যে হাজব্যান্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, হাজব্যান্ড সারা রাত আরেকটা মেয়ের সঙ্গে কথা বলতেছে, আমি যখন এগুলোকে শোনাইতেছি তখন মোটামুটি ভিতরে একটু হিট লাগছে। লাগার পরে বললো আচ্ছা ঠিক আছে আমি করব, তবে এটা কি কেউ জানবে? আমি বললাম, আরে বোকা, ধুর, এটা কে জানবে? এটা কখনোই কেউই জানবে না, আর এটা কি কেউ জানার মতো কথাও নাকি? আর যদি কেউ জানে তুই তো আমার সৎ বোন, আমার কি মান সম্মান থাকবে? আমি তো সমাজের কাউরে মুখ দেখাইতে পারবো না, মানুষ তো আমাকে জুতা দিয়ে মানে আমাকে জুতো পিটা করে গ্রাম থেকে বিদায় করবে। ও তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি এরকম করে বলেন যে কেউ জানবে না, কেউ শুনবে না, তাহলে আমি রাজি আছি। আমি বললাম এই না, টোপ গিলছে। যাই হোক, এরপরে আমার শুরু হলো ওর সঙ্গে এই খারাপ সম্পর্ক। বাড়ির মধ্যে যেহেতু আমি একাই থাকতাম, ওই না আর কেউ থাকে না, আমি থাকি, ওই থাকে, আর কেউ থাকে না, তো এই সুযোগের মধ্যে আমি তখন করলাম কি, এই সুযোগটা তখন লুপে নিলাম, এটা আমি করতেছি, এরকম করতেছি করতেছি করতেছি। তাই কিছুদিনের মাঝে ও তখন হঠাৎ করে বলতেছে যে মেয়েদের যে একটা মাসিক একটা ইয়ে থাকে প্রতি মাসে, এইটা ওর আর হচ্ছে না। এখন বলে যে ভাই এরকম এরকম ঘটনা, আমি এখন কি করব? আমি বললাম ইমিডিয়েটলি তোর হাজব্যান্ডের খবর দে, তাড়াতাড়ি তোর হাজব্যান্ডের খবর দিয়া বল উনি যাতে দেশে চলে আসে, কারণ এটা তো আর নষ্ট করা যাবে না। মানে আমি শেষের দিকে পরিকল্পনা করছি কি যে যাক হয়ে যাক, যেহেতু বাচ্চা একবার হয়ে গেছে, ও সংসার টিকে যাক, তখন কিন্তু আর আমার মনে কোনো খারাপই নাই। এটা কিন্তু আমি ভালোভাবেই বলতেছি যে ও করে ফেলক, প্রথম দিকে যদিও এটা ছিল না, সেকেন্ড টাইম এটা চলে আসছে। তো
তো এই পর্যায়েও তখন করলো কি যে ঠিক আছে আমার হাজব্যান্ডকে ফোন দিব। ও তখন ওর হাজব্যান্ডকে বলতো যে আমি একটা কবিরাজের কাছে গেছি, কবিরাজ বলতেছে তুমি দেশে আসার জন্য, আমাদের এবার বাবু হবে নিশ্চিত, তুমি আসো। এর ভিতর ওর হাজব্যান্ড বলতেছে ও আসবে না, ও বলতেছে ও আসবে না। ও আমার ও বলতেছে আমি একটা ঝামেলা আছি, আমি একটু কাজে প্রবলেমে আছি, আমার ব্যবসা বাণিজ্যগুলো সমাধা করে আমি তারপরে আসবো, আমি এখনই হুট করে আসতে পারবো না, আমাকে একটু সময় দাও। এই পর্যায়ে ও তখন বলতেছে আল্লাহ আমার পেটের বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে, কারণ উনি আসার পরে যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, এখানে একটা টাইমিংয়ের বিষয় আছে। তো ও ওর হাজব্যান্ডকে খুবভাবে প্রেশার দিতেছে, কিন্তু ওর হাজব্যান্ড আসতে রাজি হয় না। এরই ভিতরে আমি তখন বললাম যে মাইশা, যেহেতু তোমার হাজব্যান্ড আসতেছে না এখন, তার কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, একটা কাজ করো, তুমি বেবিটা নষ্ট করে ফেলো, বাচ্চা তো তোমারই, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো এবং প্রয়োজনে তুমি পরে আবার বাচ্চা নিবা। ও তখন আমাকে বলতেছে যে না, আমি যেহেতু একবার বাচ্চা নিছে, আল্লাহ আমাকে বাচ্চা দেয় না, যেহেতু একটা বাচ্চা আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে, আমি বাচ্চাটা নষ্ট করবো না। আমি তখন বললাম আরে বোকা, তুই কি পাগল হয়ে গেলি? এই বাচ্চা তো তোর হাজব্যান্ডের বাচ্চা না, এটা তো আমার বাচ্চা। আর আমি কে? আমি হচ্ছে তোর সৎ ভাই। তাহলে আমি যদি এই কাজটা করে ফেলি বা তুই শেষে মুখ কিভাবে সমাজে দেখাবি? আর আমার আব্বার মান সম্মান বা কোথায় যাবে? আর তোর হাজব্যান্ড যখন জানতে পারবে যে তুই মা হয়ে গেছিস, উনি দেশের বাইরে, তাহলে কি উনি আর তোর সঙ্গে সংসার করবে? এখনও না ভালো আছে, তুই একটু বোঝার চেষ্টা কর। আর এই পাগলামিগুলো করিস না, যা করছিস সব কিছু বাদ দে। ও তখন আমাকে বলতেছে যে না, আমি এটা কোনোভাবেই করবো না, আমি পেটের বাচ্চা নষ্ট করবো না, আমি প্রয়োজনে ওনার সংসার ছেড়ে দিব। উনি যেহেতু অন্য একটা মেয়েকে বিয়ে করবে, আমি এমনিও সংসার ছেড়ে দিব, এমনও সংসার ছেড়ে আমি আলাদা হয়ে যাব, আমি আলাদা থাকবো। আমি তখন বললাম তুই আলাদা হয়ে যাবে, আলাদা থাকবি, এটা কোনো কথা নাকি? পাগলামি করিস না তো, এই সমস্ত কিছু বাদ দে। লাস্ট পর্যন্ত হঠাৎ করে বলে বসলো কি, যেহেতু আমি তোমার পেটের সন্তান নিয়েই নিছি, তোমার সঙ্গে তো আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, আমি একজন হুজুরের সঙ্গে কথা বলেছি, এই হুজুর আমাকে বলছে যে তুমি আমাকে বিয়ে করতে পারবা, তুমি আমাকে বিয়ে করতে পারবা, তুমি আমার সঙ্গে সংসার করতে পারবা। যেহেতু আমার জীবনের সর্বপ্রথম পুরুষ তুমি, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো, বিয়ে করে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার হাজব্যান্ডের কাছ থেকে তালাক নিয়ে নিব, এরপর আমি সন্তানটাকে রাখবো, রেখে আমি তোমার সঙ্গে প্রয়োজনে বাইরে গিয়ে কোথাও থাকবো। আয় হায়, আমি তো তখন পুরো বিপাকে পড়ে গেলাম, এটা তো আমি কোনোভাবেই করবো না। আমি তখন বললাম আরে মাইশা, তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথায় কি আল্লাহ কোনো বুদ্ধিশুদ্ধি দেয় নাই? এগুলো কি কথা বলতেছিস? না, এটা কোনোভাবেই হবে না। ও আমারে বলতেছে দেখো, আমার সাথে তোমার ব্লাডের কোনো রক্তের কোনো সম্পর্ক যেহেতু নাই, তুমি আমার সন্তানের বাবা হতেই পারো, আমি ওনার সংসার ছেড়ে দিব, যেহেতু উনি সন্তান ছাড়া আমার সঙ্গে সংসার করবে না। আর আমার ভিতরে আরেকটা জিনিস আসছে, আমি যেহেতু সন্তানটা তোমার নিয়েই নিছি, তাহলে আমি ওনার সংসার কেন করব? আর আরেকটা কথা, আমার কাছে এটা সারা জীবনের জন্য একটা পাপ মনে হয়, একজনের সন্তান নিয়ে আরেকজনের সংসার করা, এটা ভাই আমার দ্বারাই সম্ভব নয়। যা হবার যেটা হয়েছে এটা পৃথিবীর কেউই জানবে না, তুমি আমরা কেউই আমি আর তুমি ছাড়া এটা দুনিয়ার কেউ জানবে না। তুমি আমাকে নিয়ে রংপুর শহরে একটা বাসা ভাড়া করো এবং সেই বাসায় আমার সঙ্গে থাকো, আমরা দুজন ব্যতীত আমাদের ওই সম্পর্কের বিষয়টা আমরা কাউকে জানাবো না, তাহলেই তো হয়েছে। আমি তখন ভাই পড়ে গেলাম মহা মুশকিলে। এখন আমি কি করব? আমি তো আর কোনো উপায় বুদ্ধি খুঁজে পাইতেছি না। এখন আমি কোন দিকে যাব? ওরে যতই বুঝাইতেছি বেবি নষ্ট করে ফেলো, বাচ্চা নষ্ট করে ফেলো, ও কোনোভাবেই বাচ্চা নষ্ট করবে না, এবং বাচ্চা নষ্ট করার কথা বললেও আরও খেপে যায়, আরও রেগে যায়। আমাকে বলে আমি কোনোভাবেই বেবি নষ্ট করব না, আমি ভেবে নিছি তো নিছি, আমার মনির যদি আমাকে নিয়ে সংসার করলে করবে, না করলে নাই, আমি তোমার সংসার করব। এবার ওর পেটের বাচ্চা বড় হইতেছে, আমি এই মুহূর্তে পড়ে গেলাম মহা মুশকিলে, না পারি এখানে থাকতে, না পারি এখান থেকে যাইতে, কারণ সন্তানের বাবা তো আমি, এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরকম করে আমি তখন সবশেষ আবার এই হিরণের আশ্রয় নিলাম। আপনার হয়তো হিরণের কথা মনে আছে, যে হিরণ আমার বোন মাইশার অনেক পছন্দ করতো এবং মাইশাকে বিয়েও করতে চাইছে, যদি মনির ভাই ছেড়ে দেয় হিরণ তখন তারে বিয়ে করবে। এর মধ্যে মাইশার পেটের সন্তানটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ওই পর্যায়ে এসে আমি তখন হিরণ ভাইকে বললাম যে হিরণ ভাই, মাইশা তো আপনাকে পছন্দ করে, এখন সে পছন্দ করে বলতে সে আপনাকে মোটামুটি মনে মনে পছন্দ করে, কিন্তু আপনার কাছে যেতে চায় না। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি, আপনি যদি আমার এই প্রস্তাবটা মেনে নেন, আমার এই অফারটা যদি মানেন, তাহলে কিন্তু সিরিয়াসলি মাইশা আপনাকে বিয়ে করে ফেলবে। তবে এটা প্রস্তাবটা খুবই ভালো, এটা যদি আপনি মানতে পারেন। উনি তখন আমারে বললো যে ঠিক আছে, তুমি যে প্রস্তাব দিবা আমি মানবো, যদি আমি মাইশাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সমস্ত প্রস্তাব মানতে আমি রাজি আছি। আমি বললাম বাহ, গুড বয়। প্রস্তাব হচ্ছে এরকম, ধরেন মাইশা একটা মেয়ে, শুধু মাইশা না, পৃথিবীর যে কোনো মেয়ে, আপনি যদি একবার তার ইজ্জতে হাত দিয়ে ফেলতে পারেন, তার ইজ্জত যদি নষ্ট করে দেন, তবে এই মেয়ে আপনার জন্য পাগল থাকবে, এই মেয়ে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আমি আপনাকে একটা দারুণ ফর্মুলা দিয়ে দিই, শোনেন। মাইশার শ্বশুর শাশুড়ি অমুক দিন বাড়ি থাকবে না, মাইশা ঘরে একাই থাকবে, এবং আপনি ওই সুযোগ বুঝে আমি গেট খুলে দিব,
আপনি ঘরে আসবেন এবং ঘরে আসার পরে আপনি মাইশের সঙ্গে খারাপ কাজ করে ফেলবেন জোর করে, এবং জোরপূর্বক যদি মাইশের সঙ্গে আপনার কোনো সম্পর্ক হয়েও যায়, মাইশে তখন আপনাকে বিয়ে করতে বাধ্য থাকবে, কারণ তখন তো আর তার কোনো সুযোগ নেই, যেহেতু এরকম একটা কিছু হয়েই গেছে ও আপনাকে বিয়ে করবে। আর আমিও সেটা দেখব, আমিও বলবো যেহেতু হয়ে গেছে তুই বিয়ে করে ফেল। ও মানে মনির ভাই তখন আমাকে বলতেছে যে সরি, হিরণ ভাই তখন আমাকে বলতেছে যে এটা তুমি কি বলতেছো রাফি, তুমি কি তার আসলেই ভাই? আমি বললাম হ্যাঁ আমি তার ভাই, কিন্তু ভাই আমিও চাই না যে ওর জীবনটা এই মনিরের সঙ্গে থেকে খারাপ হয়ে যাক, কারণ হচ্ছে গিয়া মনির ভাই নিজের সমস্যা আছে। মনির ভাইয়ের কোনোদিনও বিয়ে করলে বাচ্চা হবে না, ওনার পরীক্ষা নিরীক্ষা অনেক করা হয়েছে, ওনার প্রবলেম আছে, কিন্তু আমি চাই যে আমার বোনের একটা বাচ্চা কাচ্চা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি তো আপনাকে আগেই বলছি আমি মাইশারে মানে আমি মনির ভাইরে পছন্দ করি না, মনির ভাইরে আমার ব্যক্তিগতভাবে ভালোই লাগে না, মনির ভাইরে আমার সহ্য হয় না। আপনি যদি মাইশাকে বিয়ে করেন বা আপনি যদি মাইশার সঙ্গে থাকেন, তাহলে মনে করেন আমার খুব ভালো লাগবে, মানে দুলাভাই হিসেবে আপনিই পারফেক্ট। উনি তখন আমারে বলতেছে যে বাহ তোমার আইডিয়াটা ঠিক আছে, তাহলে এটা করলে যদি মাইশা চিৎকার দেয় বা মাইশা কোনো একটা ঝামেলা করে আমি কি করব। আমি তখন বললাম আরে ভাই মাইশা কোনো চিৎকারও দিবে না, মাইশা কোনো ঝামেলাও করবে না, এই সমস্ত কোনো কিছুই হবে না, আপনি শুধুমাত্র নীরবে নিবৃত্তে আমি যেটা বলছি আপনি সেটা করেন। পরে বলে ভাই কোনো বিপদ হবে না, তো আমি বললাম কোনো বিপদ হবে না, আমি গেটের দরজা খুলে দেবো, আপনি আসবেন, আপনি রুমে ঢুকবেন এবং ঢুকার পরে জোর করে যা করা তা করবেন, মানে আমার কথা হচ্ছে একটা বদনাম উঠাই দিব, প্রয়োজনে ওর সঙ্গে ধরা খাওয়াই একটা বদনাম উঠাই দিব, গ্রামে 10 জন আসবে এবং আইসা দুজনে ধরে বিয়ে পড়াই দিবে। আমি আপনাকে আবারও ক্লিয়ার করে বলি, আমার প্ল্যানিংটা ছিল এরকম যে দরজাটা খুলবো, এইখানে মানে আপনার হিরণরে পাঠাবো, হিরণরে পাঠায় যখন আমি তো জানি মাইশা সহজে কোনো কিছু দিবে না বা সহজে কিছু করবে না, এদিক দিয়ে আমি গ্রামের 2-4 জন লোক ডাক দিব, ডাক দিয়া এদেরকে হাতে নাতে রুমের মধ্যে ধরাই দিব। যেহেতু রুমের মধ্যে ধরাই দিব, তখন তো বাধ্য হয়ে হিরণ মনিরকে মানে হিরণ মাইশাকে বিয়ে করবে, আর এদিক দিয়ে আমি বাইচে গেলাম। যেহেতু মাইশা পেটের বাচ্চা নষ্ট করে না, এদিক দিয়া মানে হিরণ যেহেতু বিয়ে করে ফেলবে, আমি তখন এখান থেকে সম্পূর্ণভাবে বেঁচে যাব। এই পরিকল্পনা করেই তখন আমি আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, এবং সেখানে আমি যেটা করলাম যে যেহেতু আমি এই কাজটা করব, আমি মাইশাকে তখনও বোঝাচ্ছিলাম যে ঠিক আছে প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে সব কিছু আমি করব, এটা সেটা বলে ওকে বোঝাচ্ছিলাম। দিনটা ছিল বুধবার, বুধবারে রাতের বেলা আমি তখন এই হিরণ ভাইয়ের সঙ্গে কথা বললাম যে হিরণ ভাই এমন এমন ঘটনা, আপনি চলে আসবেন, আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো, রাত্র 11টার দিকে আপনি আসবেন, আমি গেট খুলে দিব, আপনি ডিরেক্টলি ওর রুমে চলে যাবেন। আবার মাইশার একটা ভালো দিক ছিল কি, ও কখনোই ঘরের দরজা লাগায় ঘুমাইতো না, ও সবসময় দরজা মানে খুলে মানে একটু ফাঁকা করে ঘুমাইতো, কারণ দরজা মানে একদম নক করে ঘুমাইলে ওর নাকি ভিতরে ভয় লাগতো, মানে ভিতরে ভয় লাগে এই জন্য দরজাটা একটু ফাঁকা করে ঘুমায়। তা আমি জানি দরজা যেহেতু ফাঁকা করবে, মেন গেট খুলে দিলে তো ভিতরে ঢুকে যেতে পারবে। এখানে আরেকটা বিষয় কি জানেন, মাইশার যে শ্বশুর শাশুড়ি ছিল তারা কিন্তু কোনোদিনও আমাকে নিয়ে সন্দেহ করতো না। মানে মনির ভাইয়ের যে বাবা মা ছিল, মনির ভাইয়ের বাবা মা অত্যন্ত ভালো মানুষ ছিল, মানে এইরকম মানুষই হয় না, এত পরিমাণের ভালো মানুষ ছিল। তো ওনারা কখনোই আমাকে নিয়ে সন্দেহ করতো না, ওনারা মাঝে মাঝে 3 দিন 4 দিনের জন্য চলে যাইতো, আমি ঘরে একাই থাকতাম মাইশার সঙ্গে, বাট তাদের মনে কোনো ডাউট ছিল না। আর মনির ভাই এমন একটা মানুষ ছিল, তিনি আমাকে নিয়ে কোনো দিনও বাজে কোনো মন্তব্য করতেন না বা খারাপ কোনো চিন্তা করতেন না, উনি ভাবতেন যে মাইশা আমার আপন বোন, এমনটাই উনি মনে করতেন। যাই হোক, বুধবারের ওই রাতের গল্পে যাই। রাতের বেলায় আমি তখন এই হিরণ ভাইয়ের সঙ্গে কথাবার্তা সব কিছু ঠিকঠাক করলাম, করে আমি আশেপাশের ওই সময়ের ভিতরে কাউরে জানাই নাই, মানে আগ থেকে বিষয়টা জানাই নাই। আমার প্রবলেম হচ্ছে যেহেতু উনি ঘরে ঢুকে যাবে, তখনই আমি আশেপাশের লোকজন ডাক দিব। তো এরপরে হইল কি, আমি মনির বাইরে আপনার এই হিরণ বাইরে চালাকি করে বললাম যে আপনি পিছনের গেট দিয়া দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকেন, আমরা পিছনের গেট দিয়ে আপনি ঢুকে যান, আমি পিছনের গেট খোলা রাখবো। তো রাত্র তখন আনুমানিক প্রায় 11টা কি 12টার মতো বাজে। গ্রামের এলাকা তো, গ্রামে দেখবেন আপনি রাত 9টা 10টার দিকে মোটামুটি মানুষজন ঘুমিয়ে পড়ে, গ্রাম শান্ত হয়ে যায়। তো 10টা 11টা মানে তখন 11টা 11:30 বা কিংবা 12টা মানে হচ্ছে ভীষণ রাত। তো 11:30 বাজে তখন হিরণ ভাই আমাকে কল দিছে। কল দেওয়ার পরে আমি যে পিছনে গেটটা খুলে দিছি, উনি তখন ঢুকছে। ঢুকার পরে আমি বললাম ভাই এই দিক দিয়ে 3 নাম্বার রুমে যাবেন, 3 নাম্বার রুমে মাইশা আছে, এবং আপনি গিয়েই হচ্ছে রুমের দরজা লাগাই দিবেন, কোনো কথা নাই, রুমে ঢুকবেন এবং রুমে ঢুকে রুমের দরজাটা লাগাই দিবেন। ও ভিতরে কি করে না করে এই সমস্ত কিছু আর আপনার দেখার দরকার নেই, মানে এই সমস্ত কোনো কিছু আপনার দেখার দরকার নেই, ও ঢুকেই আপনার সঙ্গে খারাপ কাজ শুরু করে দিবেন। তখন সে বলে যে ভাই আমি কোনো ঝামেলায় পড়বো না তো। আমি বললাম ধুরু ভাই কোনো ঝামেলায় পড়বেন, আপনি যেটা বলছেন আপনি সেটা করেন। এই কথা বলে তারা আমি ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই দিয়া আমার বোনের আশেপাশের বাড়িতে যে কয়েকজন বাড়ি আছে, এবং আমি খেয়াল করে ঢুকলাম যে উনি ভিতরে ঢুকে উনি দরজা লাগাই দিছে, এবং দরজাটা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন আশেপাশের ঘরের কয়েকজনকে ডাকা শুরু করলাম, এই ভাই আসুন তো আমার বোনের বাড়িতে কে জানি ঢুকছে, আপনি আসুন তো একটু তাড়াতাড়ি আসুন তো। এই বলে যখন আশেপাশের মানুষগুলো ডাক দিলাম,
তারা মোটামুটি সবাই লাঠি সোটা নিয়ে তাদের প্রস্তুতি মোতাবেক তারা তখন দৌড়ে আসছে, মানে দৌড়ে আসছে বাড়ির আশেপাশে দৌড়ে তারা তখন ভিতরে ঢুকছে। ঢুকার পরে তারা মানে ভিতরে ঢুকছে, ওই পর্যায়ে তারা বলতেছে দরজা খোলার জন্য, বাইরে থেকে বলতেছে দরজা খোলার জন্য। এবং দরজা খোলার জন্য যখন কয়েকজন বলতেছে মানে আপনার হিরণ ভাই তখন দরজা খুলছে। দরজা খোলা মাত্রই সেই গ্রামের যেই উঠতি বয়সী ছেলেরা ছিল তারা গিয়েই হিরণ ভাইরে ধরে এলাপাতাড়ি মারতে শুরু করছে। এবং মারার পরেই হিরণ ভাইরে আইনা তখন এই ঘরের দরজায় বাঁধছে। আর আমি সবার কাছে বলে দিছি যে আমার বোনেরও মানে মাইশার সঙ্গে হিরণের একটা সম্পর্ক ছিল। যারা দৌড়ছে আমি তাদেরকেও বলছি যে মাইশার সঙ্গে হিরণের একটা সম্পর্ক আছে, এটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, বাট এখন তারা ঘরের ভিতরে একসাথ হয়ে গেছে। মানে একেবারে যে আমি দোষটা হিরণের উপরে চাপাই দিছি তা কিন্তু নয়, আমি মাইশের উপরেও চাপাইছি, এরকমভাবে আমি লোক ফিটিং দিছি। এবার সবাই তখন ওরা ধরছে, ধরার পরে বললো কী করা যায়। এদিক দিয়ে তখন মাইশের যে মা আছে মরিয়ম খালারে খবর দিল। এবং মরিয়ম খালারে খবর দেওয়ার পরে মরিয়ম খালা তখন বলতেছে, আমি জানি না আসলে মরিয়ম খালা কি আগ থেকে আমার আর মাইশের বিষয়ে, মানে আমি যে মাইশের শ্বশুরবাড়িতে থাকি এটা কিন্তু মরিয়ম খালা পছন্দ করতো না, মানে আমার সৎমা উনি পছন্দ করতেন না। উনি কিন্তু বলতো যে তুমি কেন সেই বাড়িতে থাকো, এবং ওই বাড়িতে তাদের কোনো পুরুষ থাকে না, তুমি একা থাকো আমার মেয়ের সঙ্গে, এটা ভালো দেখায় না, তুমি থাইকো না। কিন্তু আবার এদিক দিয়ে মনির ভাই আবার মানে আমার ওই সৎমারা গালাগালি করতো যে আপনি এগুলো বলেন কেন, রাফি ভাই আমাদের বাড়িতে থাকলে কোনো সমস্যা নাই, রাফি ভাই অনেক ভালো মানুষ, রাফি ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে, উনি কখনোই খারাপ কিছু করতে পারে না। তো এগুলো আবার মনির ভাই বলছে। এগুলো মনির ভাই বলাতে আমার সৎমা মোটামুটি অনেকটা শান্ত হয়ে গেছে, মানে সে আর খুব বেশি একটা ঝামেলায় যায় নাই। মোটামুটি সব কিছু ঠিকঠাক হলো। এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেই সেই জায়গার ভিতরেই তখন তারা কথাবার্তা বলতেছিল যে কিভাবে কি করা যায়। রাতের মধ্যে ওরা বাঁধছে, মানে হিরণ বাইরে বাঁধছে। বাঁধার পরে সকালেই তখন দরবার। সকালে মোটামুটি একটা মেল হবে, আমাদের গ্রামের কয়েকজন গণ্যমান্য লোকজনকে ডাকা হলো। এদিক দিয়া মাইশা তো আসেই, এবং মনির ভাইয়ের বাবা মা সহ মনির ভাইয়ের গ্রামের মানুষ এবং হিরণের বাবা মা। আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে যে এই ঘটনা দিয়া হিরণ এবং মনিরের বিয়ে, মানে হিরণ এবং মাইশের বিয়ে হয়ে যাক, ওদের দুজনের বিয়ে হয়ে যাবে, মধ্যে দিয়ে আমি বাইচা যাব এবং মনির ভাই আরেকটা বিয়ে করে সে সংসার করবে। আমার ইচ্ছাটা ছিল এরকম। এই ইচ্ছা মোতাবেক আমি তখন দরবারে দাঁড়াইছি। দরবারে দাঁড়ানোর পরে গ্রামের সবাই তখন জিজ্ঞেস করছে, গ্রামের যে গণ্যমান্য লোকেরা আছে তারা জিজ্ঞেস করলো যে যেহেতু এই বাড়িতে তুমি ছিলা, তোমারই সৎ বোন মাইশা, তাহলে কি হয়েছে তুমি আমাদেরকে একটু খুলে বলো। আমি তখন বললাম, দেখেন আমি তো রাতের বেলায় শুয়ে আছি, আমি তো কিছু জানি না। এবং না জানার পরে আমি মানে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনে আমি গ্রামের কয়েকজনকে ডাক দিলাম। এবং ডাক দেওয়ার পরে আমি আইসা দেখলাম যে তারা দুজনে এক রুমে। আর এখানে আরেকটা বিষয়, আমি মিথ্যা বলতে চাই না, যেহেতু এখানে গ্রামের 10 জন আছেন, আপনার গণ্যমান্য ব্যক্তি আছেন, শুধু যে এখানে আসলে আপনার হিরণ ভাইয়ের দোষ বিষয়টা আমি ওভাবেও দেই না। হিরণ ভাইয়ের সঙ্গে আমার বোনের মাইশারও একটা অবৈধ সম্পর্ক ছিল, এটা আমি অনেকদিন ধরে দেখেছি। এবং এটা আসলে আমি সহ্য করতে পারি নাই বলে সেদিন রাতের বেলা আমি গ্রামের লোকজনকে ডাকাইছি বা সবাইকে ধরাই দিছি। এইটা বলার পরে হিরণ ভাইও তখন আমার উপরে খেপে গেল যে মাইটা কি, মানে হিরণ ভাইও ভাবে নাই যে বিষয়টি এরকম হবে। এবং সে জায়গা থেকে মাইশাও তখন খেপে গেল, মানে মোটামুটি খেপে গেল। হিরণ ভাই তখন সেখানে দাঁড়াইয়া বলতেছে যে ভাই এটা কি। আমি তখন ইশারা দিয়ে বললাম যে আপনি শান্ত হন। আপনি দিয়ে বললাম যে আপনার তো মাইশারে বিয়ে করা দরকার, বিয়েটা আমি করাই দিচ্ছি, পরেরটা পরে। এটা বলার পরে হিরণ ভাই মোটামুটি একটু শান্ত হয়েছে, কিন্তু মাইশা তখন আর শান্ত না। মাইশা চিৎকার করতেছে। তখন গ্রামের যে লোকজন আছে তারা আমারে বললো যে আচ্ছা দেখেন, আপনাদের যে বাড়িটার চারপাশে কিন্তু আপনার মানে করা, মানে আপনার বাড়ির চারপাশে কিন্তু আপনার মানে দেওয়ালের মধ্যে আছে, তো সেই জায়গার ভিতরে পিছন দিয়ে এই লোকটা ঢুকলো কীভাবে। আমি বললাম ভুলবশত আমরা পিছনের গেটটা লাগাতে মনে ছিল না, আমার পিছনের গেটটা আমি লাগাই নাই, মনে ছিল না, ভুলবশত উনি ঢুকে গেছে। তো আমার মাথার মধ্যে কিন্তু ভাই আমি এমনি চালাক, কিন্তু এই চালাকিটা আসলে একটা সত্যি কথা কি, মানে একটা মানুষ যখন কোনো একটা খারাপ কাজ করে, কোনো একটা অপরাধ করে, তার ওই অপরাধটা ধরার জন্য কোনো না কোনো একটা সূত্র কিন্তু থেকে যায়, যে তার ওই অপরাধটা ধরার জন্য। তো তখন তারা বলল যে না, আমরা হিরণকে যতটুকু চিনি এবং এই গ্রামের কেউই জানেন আপনাদের এই পিছনের গেটটার সম্বন্ধে, এটা শুধু আপনারাই জানেন। এবং ওই লোকটা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আপনার গ্রামের চারদিকে লোকজনকে ডাকলেন, বিষয়টা আসলে কিছুটা সন্দেহজনক। এই ভিতরে সেখানে একজন লোক ছিল, উনি আবার অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট শামসুদ্দিন। ওই শামসুদ্দিন কাউসার বলে একজন লোক আছে, তিনি বললো যে ভাই আপনার মোবাইল ফোনটা কই, দেন তো মোবাইল ফোনটা। এই কথা বলে আমার মোবাইল ফোনটাও নিয়ে নিল। মোবাইল ফোনটা নেওয়ার পরে এই যে আমার মানে হিরণ ভাইয়ের সঙ্গে রাতের বেলায় কথা হয়েছে, কোন মিনিটে কত মিনিটে কথা হয়েছে, এই জিনিসগুলো আমি তখন চেক করতে শুরু করলো। চেক করে বললো যে এই নাম্বারটা কার, আমি হিরণ ভাইয়ের নাম্বার। উনি বললো আপনি যখন লোক ডাকছিলেন, মানে গ্রামের লোকজন ডাকছিলেন, তখন মেবি রাত 12টার মতো বাজে, কিন্তু এর আধা ঘন্টা আগে হিরণ ভাইয়ের সঙ্গে আপনার এই 1 মিনিট
30 সেকেন্ড, এই কথাগুলো কি হয়েছিল? আমি তখন বললাম যে না, এমনি কথা হয়েছিল, হিরণ ভাই ফোন দিয়েছেন, আমি কথা বলছিলাম। বলে এটা কী ধরনের কথা? তার মানে এমন নয় তো আপনি গেট খুলে দিয়েছেন হিরণ ভিতরে আসার জন্য? আমি বললাম না না ভাই, এরকম হতে যাবে কেন? আমি গেট কেন খুলে দিব? আমি গেট কেন খুলে দিব? আমি তো গেট খুলি নাই। এর ভিতরে মাইশা তখন ভাই চিৎকার দিয়ে ওঠে, মাইশা রুমের মধ্যে মাইশা চিৎকার দিয়ে ওঠে, মাইশা চিৎকার দিয়ে উঠে কোনো কথা না বার্তা নাই, ওই চিৎকার দিয়ে সবার কাছে বলতেছে আমার পেটের বাচ্চা হচ্ছে রাফি, রাফি আমার পেটের বাচ্চা দিছে, আমার পেটের বাচ্চা রাফি, এটা বলে ও দিছে চিৎকার। মানে এখানে কিন্তু বাচ্চা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই, পেটের বাচ্চা টাচ্চা এসব নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। মানে যখনই মাইশা বুঝতে পারছে যে আমি হিরণ বাইকে ঘরে ঢুকিয়ে দিছি টেকনিক্যালি বা কৌশলে, ও যখন এটা বুঝে গেছে তখনই ওটা চিৎকার দিয়ে উঠছে ওইখানে। মানে ও তো আগ থেকে আমাকে বলতেছিল যে যাতে আমি ওকে বিয়ে করে ফেলি, ওর সঙ্গে সংসার করি। আমি তো এটাতে রাজি হই না, যে আমি তো বলছি যে আমি তোমাকে বিয়ে করব না, এই মুহূর্তে বিয়ে করার কোনো প্ল্যানিং আমার না, আমি করবো না। এবং ওইটা বলছি, এর পেটে বাচ্চা দিছি। সেকেন্ডলি হচ্ছে ওর বদনাম উঠানোর জন্য আমি হিরণরে তার ঘরে ঢুকিয়ে দিছি, গ্রামের লোকেরা কথাবার্তা বলতেছে এবং এটাই প্রায় 90% প্রমাণিত হয়ে গেছে। ওই 90% প্রমাণিত হওয়াতেই মাইশা তখন চিৎকার দিয়ে উঠছে, ওইটা বলতেছে আমার পেটের বাচ্চা আমারই সৎ ভাই রাফি। গ্রামের সবাই তখন মোটামুটি একটু নড়ে চড়ে বসছে, যে আল্লাহ এটা কি? মানে সবাই তখন মানে একটু নড়ে চড়ে বসলো, এটা কি? তখন আমি টার্গেট করলাম যে ঘটনা আসবে হিরণ ভাইয়ের দিকে, বাট এটা হিরণের দিকে না গিয়া ঘটনা তখন চলে আসছে ঘটনা চক্রে আমার দিকে। তখন তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে, আল্লাহ এখন আমি কি করব? বাট এখানে যে দরবারি মানুষগুলো ছিল এরা মোটামুটি খুবই চালাক, মানে এরা এতটাই ইন্টেলিজেন্ট, ওরা এতটাই দক্ষ যে ওরা মুখের দিকে তাকালে ভিতরের খবর বলে দিতে পারে, যেখানে কি হচ্ছে মানে ভিতরের খবর তার স্পষ্ট বলতে পারে। আমাকে সেখানে তখন আটকাইছে এবং আটকানোর পরে জিজ্ঞেস করতেছে যে এই যে ঘটনা, এটার সত্যতা কি? আপনার বোন, আপনারই সৎ বোন, সে সবার সামনে দাঁড়ায় চিৎকার করে বলতেছে তার পেটের বাচ্চার বাবা আপনি, তার পেটে কি কোনো বাচ্চা আছে? আমি বললাম দেখেন তার পেটে বাচ্চা আছে কি না সেটা তো আমি জানি না, আর ওর হাজব্যান্ড তো বিদেশে থাকে, বাচ্চা যদি থেকেও থাকে এই বাচ্চা হবে হিরণ ভাইয়ের, আমার না। ওই তখন গ্রামের সবাই বলতেছে কিন্তু আপনার সৎ বোন তো বলতেছে যে বাচ্চা আপনার। আমি তখন বললাম যে দেখেন বাচ্চা আমার না। পরে বলে ঠিক আছে, যদি বাচ্চা আপনার না হয়ে থাকে এখনও তো পরীক্ষা নিরীক্ষার যোগ আছে, ডিএনএ টেস্ট করা যায়, আমরা হসপিটালে নিব, যেহেতু বাচ্চা এখনও মহিলার পেটে আছে, আমরা যদি বাচ্চাটাকে ডিএনএ টেস্ট করাই বা কোনো রিপোর্ট করাই তাহলে তো সেখানে বের হয়ে যাবে বাচ্চা কার। তো আপনি কি বলেন? আপনি যদি স্বীকার করেন তাহলে কোনো প্রবলেম নাই, বাট যদি স্বীকার না করেন এটা আরও বড় দিকে যাবে, আরও বড় আকার ধারণ করবে। আমি তখনও স্ট্রং আছি, আমি বললাম যে না, আমার কথা হচ্ছে যে কোনোভাবেই হোক এইটা হিরণ ভাইয়ের উপরে চাপাই দিই, মানে হিরণ ভাইয়ের উপর আমি চাপাই দিব, হিরণ ভাই ওরে বিয়ে করবে, আমি মধ্যে থেকে বেঁচে যাব, আমি এটা তখনও চাচ্ছিলাম। তখন আমি স্ট্রং হয়ে বলতেছি যে না, ওর পেটে কোনো বাচ্চা নাই, আর যদি বাচ্চা থেকেও থাকে এই বাচ্চার বাবা আমি না। পরে বলে ঠিক আছে, আমরা তাহলে আপনার পরীক্ষার দিকে যাই, আজকে মেয়েরে আর আপনারা হসপিটালে নিয়ে যাই, সেখানে নিয়ে আপনাদের পরীক্ষা করি, এবং পরীক্ষার পর যদি রিপোর্ট আপনাদের পজিটিভ হয়, যদি দেখতে পাই যে মেয়ের পেটের বাচ্চার বাবা আপনি, তাহলে তো আর কোনো কথাই না, আর যদি আপনি না হন তাহলে আপনি বেঁচে যাবেন, এরপর এটা পরে হিসাব করব। তা আমার চিন্তা ভাবনা ছিল কি ভাই, যে হসপিটালে নিবে পরীক্ষা করবে, আমি কোনো না কোনোভাবে পালায়া যাব। আমার কথা হচ্ছে আমি এখান থেকে কোনোতে পালাইতে পারলেই বাঁচি, আমি সে জায়গা থেকে পালায়া যাব। তো এরপর আমাকে তখন হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা তখন স্যাম্পল নিল, স্যাম্পল নেওয়ার পর আমি ওখান থেকে পালানোর কোনো সুযোগ পাইনি, মানে ওই জায়গা থেকে যে পালিয়ে যাব এইরকম কোনো সুযোগ কিন্তু আমাকে দেয় নাই। মানে গ্রামের 8-10টা ছেলে ছিল, তারা স্ট্রংলি আমাকে পুলিশের মতো করে, মানে পুলিশ যেমন আসামিরে ধরে আমার কোমরের মধ্যে আমার বেল্টের মধ্যে ধরে রাখছে, মানে আমাকে সরতে দেয় নাই। মানে তারা তখন পুরোপুরি টার্গেট হয়ে গেছে যে ঘটনা আমিই ঘটাইছি, কারণ মনির ভাই সেই গ্রামের ছেলে, এরপরে হিরণ ভাই সেই গ্রামের ছেলে, মাইশা আমার গ্রামের, আমি অন্য গ্রামের, তো তাদের টার্গেট হচ্ছে তারা তাদের গ্রামের ছেলেদেরকে বাঁচাবে। এবং এই জন্য তারা তখন কী করলো, ডিএনএ টেস্ট করালো, রিপোর্ট বের করলো, মানে আমাকে মানে টোটালি হাইড করে রাখছে, মানে লুকিয়ে রাখছে। এবং ডিএনএ টেস্টের রিপোর্ট বের হওয়ার পরে দেখা গেলো যে মাইশার পেটে যে সন্তান আছে সন্তানের বাবা আমি। তখন আমার বাবা প্যারালাইজড, বাবা কোনো কথা বলতে পারে না, মানে বাবা মানসিক প্রতিবন্ধী এক কথায় বলতে গেলে। এই যে এত কিছু হচ্ছে, এত কিছু ঘটনা ঘটতেছে, বাবা এই সময়ের মানে এই সমস্যার মধ্যে কোনো কিছুর মধ্যেই নাই। তো এই ঘটনাটা আমাদের 3 দিন কেটে গেল, 3 দিন আমাকে টোটালি ঘরবন্দি করে রাখছে, মানে ঘরের ভিতরে আমাকে আটকায় রাখছে, তালা মেরে রাখছে, আমি ঘর থেকে বেরোতে পারিনি। 3 দিন পরে একদিন সুন্দর সময় তখন আবারও সালিশ বসলো। এই সালিশগুলো করাইতেছে মরিয়ম, মানে মাইশার মা, এবং আর হচ্ছে গিয়া মনির ভাইয়ের আত্মীয় স্বজনরা, তারাই এই সালিশগুলো করাচ্ছে।
এবং এখানে হিরণ ভাইয়েরও সাপোর্ট আছে, হিরণ ভাইয়ের লোকজনও সাক্ষীগুলা মানে জোগাড় করতেছে, হিরণ ভাইও করাইতেছে এবং হিরণ ভাইও বলতেছে যে আমি ওনাকে ফাঁসাইছি বা আমি ওনার উপরে ফাঁসি দেওয়ার চেষ্টা করছি, এগুলো হিরণ ভাইয়ের যখন সবার কাছে বলছে। তো তার 3 দিন পরে তখন দরবার হয় পুনরায় আবারও দ্বিতীয়বারের মতো, এবং দ্বিতীয়বারের দরবারে তখন সবাই জিজ্ঞেস করলো যে তুমি তার এখন অস্বীকার করতে পারো না যে তোমার সৎ বোনের পেটের বাচ্চার বাবা তুমি না, আর তুমি তো বাচ্চা এখন কি করবা যেহেতু তো বাচ্চা পেটে দিয়ে দিছ। তখন সেখানে একটা হুজুরকে জিজ্ঞেস করা হলো, ওই মজলিসেরই হুজুরকে জিজ্ঞেস করলো যে হুজুর এমন এমন ঘটনা, এখন আপনি কি বলেন। হুজুর তখন বলল যে মানে হুজুর অকপটেই বলল যে এটা আসলে করা যায়, এইটা কোনো বিষয় না, যেহেতু ধরেন আপনার এরা যেহেতু এরকম এরকম করছে বা যেহেতু ছেলের সঙ্গে মেয়ের ওরকম কোনো সম্পর্ক নাই, এক কথায় বলতে গেলে ছেলের বাবা আলাদা মা আলাদা, মেয়েরও বাবা আলাদা মা আলাদা, যেহেতু মেয়েটার পেটে আছে, তো এই বাচ্চাটাকে তো আর মারা যাবে না, কারণ বাচ্চা হত্যা করা তো আমাদের কারোই কোনো এখতিয়ার নাই, আমরা বাচ্চাটাকে হত্যা করতে পারি না, বাচ্চাটা ছিল নিষ্পাপ। কিন্তু ওরা যে অবৈধ সম্পর্ক করে বাচ্চাটা পেটে আনছে এটার জন্য তারা পাপী। এখন আপনারা যদি মনে করেন তাদের বিয়ে করাই দিতে পারেন, তবে শরিয়ত মোতাবেক তাদের বিয়ে বৈধ, বিকজ তাদের সাথে কোনো ব্লাডিং সম্পর্ক নাই, আপনারা বিয়ে দিতে পারেন। গ্রামের সবাই তখন বসে বললো যে ঠিক আছে তাহলে হিরণের সঙ্গে আপনার কি বলে এই রাফির সঙ্গে তাহলে বিয়ে করাই দেন। এই রাতের বেলায় তখন তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, মানে সেই রাতের মধ্যে তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। এখন বিয়ে করাই দেওয়ার পরে তখন ওরে আর আমাকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসছে, মানে আমাদের বাড়িতে বলতে যেখানে আমার আব্বা আছে, আব্বা যে ঘরে আছে মানে অরিজিনাল যে ঘর ওই ঘরে নিয়ে আসছে। এবং আনার পরে আমার আব্বা তো তখন প্যারালাইজড, আব্বু তো কোনো কিছু বলতেও পারে না, কোনো কিছু বুঝেও না, আব্বুরে খাওয়াই দিলে খায়, এবং যে মরিয়ম আছে তিনি আমার আব্বুকে টেক কেয়ার করতেছে। তো রাতের বেলা ওরে আমি বাসর ঘরে ঢুকছে, বাসর ঘরে ঢুকার পরে আমি নিচের দিকে তাকায় আসছে, মানে কোনো কিছু বলি না, কি বলবো আমার তো আসলে বলার মতো কোনো ভাষা নাই। ওইখানে চুপচাপ বসে আছে, আমিও বসে আছি বাসর ঘরে। বসে থাকার পর ও আমারে বলতেছে যে আমার সঙ্গে এরকমটা কেন করলেন, আমার সঙ্গে এরকমটা কেন করলেন। আমি বললাম আমি কীরকম করলাম। ও বলে আমার ঘরে হিরণরে কেন ঢুকাই দিলেন। আমি বললাম তুমি আমার সঙ্গে বেমানিটা কেন করলা, আমি তোমারে বলছিলাম যে তোমার পেটে বাচ্চা যেহেতু হয়েছে এই বাচ্চাটা তোমার স্বামীর বাচ্চা হিসেবে তুমি চালাই দিবা, এটাই তো তোমার সঙ্গে আমার কথা ছিল। ও বলে হ্যাঁ। আমি বললাম তাহলে তুমি তোমার স্বামীর বাচ্চা হিসেবে না চালাইয়া তুমি আমাকে বিয়ে করতে চাইলে কেন। ও বলে আমার স্বামী তো এই মুহূর্তে সৌদি আরব থেকে আসতেছে না। আমি বললাম তুই যদি না আসে বাচ্চাটা নষ্ট করে ফেলতাম, পুনরায় আবার বাচ্চা নিতাম, আমি তো তোমাকে সেটাই বলছিলাম। ও আমাকে বলে একটা বাচ্চা হত্যা করার মতো মহাপাপ আমি করতে চাই না, আমি তো এমনিই পাপি, আমার তো পাপের কোনো শেষ নাই, তার উপরে আমি আরেকটা পাপ করব, আমি এই পাপটা আসলে নিতে পারতেছিলাম না। আমি তখন তারে বললাম যে যাই হোক এটা কি তুমি ভালো করছো। দুজনের মাঝে মানে মোটামুটি কথা কাটাকাটি হলো, হওয়ার পরে বাঁশর আটটাভাবে কেটে গেল। তা আমার যেহেতু দাদা তখনও দাদা আছে, বাট আমার দাদা এইসব নিয়ে দাদা এতদিন পর্যন্ত কিছু বলে নাই। বাট বাঁশর ঘরের পরের দিন আমার দাদা শুধু আমার ওই সৎমা মরিয়ম এটাই বললো যে মাইশা এবং রাফিরে গ্রাম থেকে বের করে দাও। এতদিন আমি কোনো কথা বলি নাই, বা আমি কোনো দরবারে যাই নাই, কোনো মেলে যাই নাই, এই নিয়ে কোনো কথা বলতেও চাই নাই, যেহেতু ওরা বিয়ে করেই ফেলছে এবং গ্রামের মানুষ ওদের বিয়ে দিয়েই দিছে। রাফি সংসার করবে তোমার মেয়েরই নিয়া, আর আমার ছেলে সংসার করবে তোমারই নিয়া, আমি তো এই গ্রামে বাঁচতে হবে, আমার তো একটা মান সম্মান আছে। তো প্লিজ তুমি রাফি এবং মাইশারে বলো গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য, অথবা তুমি তোমার ওই অসুস্থ স্বামীকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাও। তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে এমন অবস্থা যে নুন আনতে পান্তা পোড়ায়, খুবই অভাব অনটনের মধ্যে দিন কাটতেছে। তো এক পর্যায়ে গিয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি বেরিয়ে যাব, এবং শেষ পর্যন্ত মাইশাকে নিয়ে বেরিয়ে গেছি। মাইশাকে নিয়ে বেরিয়ে আমি তখন সেখান থেকে ঢাকায় চলে যাই, মানে ঢাকায় আমাদের এক পরিচিত আত্মীয়র বাসা আছে, ওই বাসার মধ্যে যাই। বাসার মধ্যে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম, তখনও কিন্তু তার পেটে বাচ্চাটা ভালো মান, মানে বাচ্চাটা এখনও আছে। তো ঢাকায় যাওয়ার পরে আমি ওরা বারবার বলি যে বাচ্চাটা নষ্ট করে ফেলো, বাচ্চাটা রাখো না, এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। ও আমাকে বারবার একটা কথাই বলে যে আমি মরে গেলেও আমার পেটের বাচ্চা আমি কখনো নষ্ট করব না, কারণ এই বাচ্চার কোনো অন্যায় নেই, এই বাচ্চার কোনো অপরাধ নেই, এটা আমার বেবি, সো আমি আমার বাচ্চা নষ্ট করবো না, আপনি যাই বলেন যেটাই বলেন আমি বাচ্চা নষ্ট করবো না। ঢাকায় যাওয়ার পরেও বাচ্চাটা নষ্ট করে নাই, তো বাচ্চাটাও নষ্ট করে নাই। পরে আমি আরও খেপে গেলাম যে শালার এরকমটা কেন করতেছে, মানে ওর ওই একঘেরামির কারণেই কিন্তু আজ আমি আমার ঘর বাড়ি সংসার সব কিছু ছেঁড়া লাগছে। তো সেখানে আত্মীয় যে আমাদের যে আত্মীয় আছে, আত্মীয়র বাসায় থাকলাম কয়েকদিন, থাকার পরেই ও তখন বলতেছে যে আমি একটা গার্মেন্টসে চাকরি করব, আপনি কি বলেন। আমি বললাম তুই করবি, তুই চাকরি করবি না করবি এটা তোর বিষয়, তুই কর। এরপরেও গার্মেন্টসে একটা চাকরিতে ঢুকছে, ওই গার্মেন্টসে চাকরি করতে আমি সেই ঘরে থাকতাম, বাইরে থেকে আসতাম, ওই আমার টাকা দিতে আমি খাইতাম, মানে ওর টাকায় টোটালি 3-4 মাসের মতো চলছি।
এরকম করতে করতে ওর একটা পুত্র সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। এটা বাদে আবার অনেকগুলো মাস পরে একটা ছেলে হয়েছে, এবং ছেলেটা মোটামুটি দেখতে শুনতে খুবই সুন্দর, দেখতে শুনতে ভালো সুন্দর একটা ছেলে হয়েছে। তো ছেলেটা হওয়ার পরেই এই ভাই আপনার 7 দিন কি 8 দিনের মতো ছেলেটা বেঁচে ছিল। 7-8 দিন পরে হঠাৎ করে ছেলেটার বুকের মধ্যে একটা প্রবলেম দেখা দেয়, এরকম বুকে একটা প্রবলেম দেখা দেয়, এবং বুকে প্রবলেম দেখা দিলে পরে ও তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, মানে একটু ঠান্ডা লাগে আর কি। এই ঠান্ডার মধ্যে ভাই 2 দিনের মাথায় হঠাৎ করে ছেলেটা মারা গেল, মানে কোনো কারণ নাই, 2 দিনের মাথায় ছেলেটা মারা গেল। এবং 2 দিনের মাথায় যখন ছেলেটা মারা গেল, মাইশা তখন পাগল হয়ে গেল যে তুমি মেবি আমার বাচ্চাটারে মেরে ফেলছো, তুমি আমার বাচ্চাটারে মেরে ফেলছো। ও তো গার্মেন্টসে, মানে আমি বললাম যে দেখো আমি বাচ্চাটারে কেন মারবো, তো বাচ্চা তো আমার মারার কোনো প্ল্যানিং নেই। ও বলে পেটে থাকতে তুমি বাচ্চাটারে মেরে ফেলতে চাইছো, আর এখন বড় হওয়ার পরে বুঝি তুমি বাচ্চাটাকে বাঁচায় রাখবা, তুমি অবশ্য বাচ্চাটারে মেরে ফেলছো। তো লাস্ট পর্যন্ত আমি ওরা বুঝাতে পারলাম না যে বাচ্চা আমি মারি না। ও বাচ্চার জন্য প্রচুর পরিমাণে ঝামেলা করতেছিল আমার সাথে, ঝগড়া জাটি চিল্লা চাল্লা, মানে ওর আর অবকাশ কোনো কিছুই নেই, শুধু ঝগড়া। কথা একটাই যে আমি ওর বাচ্চা মেরে ফেলছি। এইভাবে প্রায় আরও 7-8 দিনের মতো কেটে গেল, এবং 7-8 দিন কেটে যাওয়ার পর ও তখন মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে। আমরা যে বাসায় থাকতাম মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না, ঘরের ভিতরে চুপচাপ বসে থাকে, এবং সারাক্ষণই দেখতাম কেমন জানি একটা আনমনা হয়ে থাকে, মানে আনমনা একটা মস্তিষ্ক হয়ে থাকে, কোনো সময় কারোর সঙ্গে যায় না, কারোর সঙ্গে কথা বলে না, একটু দূরে দূরে থাকতেছে। এইভাবে 6-7 দিনের মতো কেটে যায়, এবং 6-7 দিন পরে মানে আমি তখন পুরোপুরিভাবে ভাই নেশার জগতে ডুবে যাই। মানে নেশা ছাড়া আমার জীবনের অবকাশ কোনো কিছুই নেই, শুধু নেশা করি। কারণ ওই সময়টাতে মানে আমি এমনভাবে নেশায় জড়িয়ে পড়ি, আমি নিজেও আসলে চিন্তায় রাহাজানি বা বিভিন্ন খারাপ পেশার সাথে জড়িয়ে যাই। মাইশার কাছ থেকেও টাকা নিই, ওরে মাইরা টাইরা ওর কাছ থেকেও টাকা নিই, আবার এগুলোও করি। তো ওই 7 দিন, বাচ্চাটা মারা যাওয়ার 7 দিনের মাথায় আমরা যে বাসায় ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার ছেলে একদিন আমারে বলল যে একটা প্রস্তাব দিল যে ভাই এমন এমন ঘটনা, বাড়িওয়ালার ছিল আমার সঙ্গে নেশা করতো, তো আমারে বলে যে ভাই আপনারা এই টাকাগুলো দিব, আপনি যদি রাজি থাকেন তাহলে রাতেবেলা আমি ভাবির কাছে যাব। তো এই 7-8 দিন ধরে ওর বাচ্চা মারা গেছে, ও তো এমনি একটা অন্যরকম মনস্কের ভিতরে আছে। আমি তখন মানে এক কথায় বলতে গেলে একে তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, ওই ছেলে আবার অনেকগুলো টাকার অফার করলো, ছেলেটা আবার কাতার থাকতো, বাড়িওয়ালার ছেলে কাতারে ব্যবসা বাণিজ্য করে, মানে কোটি কোটি টাকার মালিক, ওর কাছে টাকার কোনো অভাব নাই। তেই আমারে বললো যে ভাই আপনি যদি দরজা খুলে দেন আমি ভিতরে যাব, আপনি যদি নেন তাহলে আমি টাকা দিব। পরে আমি বললাম ও যদি ভিতরে গেলে চিল্লি করে বা কোনো ঝামেলা করে, বলে আমি যাবো ভিতরে, আমি বলবো আপনি পাঠাইছেন, যদি সুযোগ দেয় তাহলে তো হবে, আর না হলে চলে আসবো। তো ও তো এমনি অন্যরকম অবস্থায়, তার উপরে আবার এই ছেলেটার কাছ থেকে আমি টাকা নিয়ে পরে আমি দরজা খুলে ওনারে ভিতরে যাইতে দিলাম, এই ভদ্রলোককে ভিতরে যাইতে দিলাম। এবং ভিতরে যাইতে দেওয়ার পরেই উনি গেছে, এবং আমি তখন ওনার রুমের মধ্যেই ছিলাম, নেশা করতেছিলাম। উনি প্রায় আপনার 3:30 থেকে 4টার দিকে বেরিয়ে আসছে রুম থেকে। উনি রুমে ঢুকলো আপনার আনুমানিক প্রায় 11টা কি 11:30টার দিকে, এবং উনি 3টা বা আপনার 2:30 এই টাইমের ভিতরে উনি বেরিয়ে আসছে। এবং বেরিয়ে আসার পরে উনি খুব অন্যমনস্ক হয়ে আছে, একটা খারাপ কাজ করে আসছে। তো আমি বললাম কী ব্যাপার ভাই, এত টাইম লাগলো? বলে হ্যাঁ ভাই এত টাইমে লাগছে, তবে আমার ভালো লাগতেছে, আমার ভিতরে জানি কেমন লাগতেছে। আমার মনে হয় তখনই মনে হয় ভিতরে কিছু একটা ঘটছে। পরে আমি বললাম যে ভাই কী হয়েছে আপনি বলেন না। বলে ভাই কিছুই না, কিছু হয় নাই, কিছু হয় নাই। তা আমি বললাম যে আসলেই কি কিছু হয় নাই? বলে না। তা আমি ওনার রুমের মধ্যে পড়ে আসি, দিনের আপনার 7টা থেকে প্রায় 7:30টার মতো বেজে গেছে। তখন ওনার রুমের ভিতরে নেশা, আমি সারা রাত ওই রুমেই নেশা করে, বাড়িওয়ালার ছেলের রুমে। 7:30টার দিকে চিন্তা করলাম যে ওই পাগলিরে কয়টা নাস্তা দিয়ে আসি, ওই কোনো খাবার দাবার খাইছে কিনা বা কোনো নাস্তা পানি ওরে দেওয়া যায় কিনা, আমি ওরে নাস্তা দিয়ে আসি। এই কথা ভেবে আমি তখন এই নাস্তার খাবার মানে নাস্তা নিয়ে আমি তখন এই ঘরের ভিতরে ঢুকবো, মানে ঘরে যাব। দরজাটা খুললাম, এবং দরজাটা খোলার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে মাইশা রুমের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তো আমি তখন কি করব আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে কোন দিকে যাব, চিৎকার দিব না কি করব। ওই অবস্থার মধ্যে দেখে আমি তখন সেখান থেকে আমি ওর লাশটা নামাইলাম ফ্যান থেকে, ফ্যানের ঝুলানো অবস্থায় ছিল, লাশটা নিচে রাইখে আমি তখন রুম থেকে পালাইছি। মানে পালাইছি বলতে আমি সেখানে থাকিই না, এই জায়গা থেকে পালাই গেছি। এটাও সম্ভবত আমার ভুল ছিল পালিয়ে যাওয়াটা। এবং একটা পর্যায়ে বাড়িওয়ালার লোকজন খবর পায়, তারা পুলিশে কল করে, পুলিশ এসে লাশ নিয়ে যায়। এবং সবশেষ মাইশার মা তখন আমার নামে মামলা দায়ের করে, এবং এতে ওর পোস্টমর্টমে রিপোর্ট অনুযায়ী ওর সঙ্গে দর্শন হয়েছে এর আগে। ও এটা রিপোর্ট ধরা খায়, এবং বাড়িওয়ালার ছেলে ফাইসা যায়। বাড়িওয়ালার ছেলে আমার নাম বইলা দেয়,
বাড়িওয়ালার ছেলেকে পুলিশে ধরে ওনাকে নিয়ে যায় এবং ওনার যে সাজা হয় ওই সাজা হয়। এবং একইভাবে আমাকে তখন মানে আমার নাম বাড়িওয়ালার ছেলে বলে দেওয়াতে পুলিশ তখন আমাকে খুঁজতে শুরু করে। তো অনেক দিন এই মামলা নিয়ে আমি ঘুরছিলাম এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে আমি ধরা খেয়ে যাব। কারণ তখন আমার দাদা পুরোপুরিভাবে সাপোর্ট দিতেছিল মাইশার মাকে, মানে মরিয়মকে, যে পুরোপুরিভাবে সাপোর্ট দিতেছে আমাকে ধরে ফেলার জন্য, আমাকে যেখানে পাক সেখানে ধরে ফেলক, মানে ওনার ফুললি সাপোর্ট ছিল। উনি জমি জমা বিক্রি করে টাকা দিতেছিলাম। তো ওই জায়গার ভিতরে আমি তখন সেই জায়গায় বাংলাদেশে থাকা আমার জন্য খুব মানে আনসেফ হয়ে যাচ্ছিলো, ধরা খেয়ে যাচ্ছিলাম। একটা সময় আমি রংপুরের বর্ডার ক্রস করে দেন আমি তখন ইন্ডিয়াতে চলে আসি। তা আজকে বহু বছর ধরে আমি ইন্ডিয়াতে আসি এবং ইন্ডিয়াতে আমার কোনো কাগজপত্র নাই। একটা রাজ্যে আসি, সেই রাজ্যে একটা হোটেলে কাজ করি এবং ওভাবেই থাকতেছি। বাট আজকে প্রায় অনেকগুলো বছর কেটে যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি আসলে অনেক বড় অপরাধ করেছি এবং এই অপরাধের শাস্তি কী তা আমার ঠিক জানা নাই। আমি বাংলাদেশে যেতে পারি না, আমার বাবা মাকে দেখি নাই, আমার মা মারা গেছে খবর পাইছে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে, আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়। মায়ের কবরে আমি মাটি দিতে পারি নাই, মায়ের যেদিন মারা গেল সেদিন পুলিশ আমাদের বাড়িতে আমি আসি কি না আমাকে ধরার জন্য চেষ্টা করছিল, আমি যাই নাই। বাবা মারা গেছে, বাবার কবরে মাটি দিতে পারি নাই, দাদা দাদি সবাই চলে গেল, কারো কবরে মাটি দিতে পারি নাই। আজও ফেরারি আসামি হয়ে ইন্ডিয়াতে পড়ে আসি। তো ভাই আসলে হঠাৎ করে কেন জানি আপনার এই গল্পগুলো একদিন আমার চোখের সামনে আসলো। আমি 2টা গল্প শুনলাম একদিনে এবং এরপর থেকে আমার কাছে মনে হয় যেন এগুলো আমার বেঁচে থাকার কিছুটা অবলম্বন হতে পারে। আমি আপনার গল্পগুলো প্রতিনিয়ত শোনা শুরু করলাম এবং আজ অবধি পর্যন্ত যতই ব্যস্ত থাকি, যতই প্রবলেমে থাকি, আপনার গল্পগুলো শোনা মিস করি না। প্রত্যেকদিন আপনার গল্পগুলো শুনি। চোখটা বন্ধ করলে এখন আমি সেই মুহূর্তটা দেখতে পাই যে মুহূর্তে আমি দেখেছিলাম যে মাইশা ফ্যানের সঙ্গে চলে আছে। আমি যে অপরাধ করে ফেলেছি তার তো আর কোনো ক্ষমা নাই এবং আমি ক্ষমা কারো কাছে পাবও না, সেটা আমি জানি। আমার দুঃখগুলো আপনার সঙ্গে শেয়ার করে গেলাম, আমার দুঃখগুলো আপনাকে বলে গেলাম, অকপটে স্বীকার করলাম আমার অপরাধের কথা। যদি পারেন আপনি আমার অপরাধগুলো মানুষের সামনে তুলে ধরবেন এবং যদি মানুষের সামনে তুলে ধরেন তাহলে হয়তো আমার এই ভুল পথ চলা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, হয়তো অনেকেই সে অন্যায়ের হাত থেকে বাঁচতে পারবে, আমাকে দেখে অনেক কিছু শিখতে পারবে। যার জন্য আমার কথাগুলো আপনাকে বলে গেলাম। অনুরোধ থাকবে আমার গল্পটা রেকর্ড করবেন, আর আমি হয়তো যে কোনো সময় বাংলাদেশে গিয়ে পুলিশের কাছে ধরা দিতে পারি। কারণ আমার কাছে মনে হয় যে আমার অপরাধের একটা শাস্তি হওয়া দরকার। আপন ভাই, যদি আর কখনো কথা না হয় তাতেও কোনো দুঃখ নাই, তবে আমার এই কথাগুলো আমি আপনার কাছে স্বীকার করলাম। যদি আপনি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, এই গল্পটা যখন আমি শুরু করি আমি তখনই বলেছিলাম যে তবেই কি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে? এরাই কি মানুষ? এরাই কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব? দেখেন, এই পৃথিবীতে কোনো মানুষ যখন কোনো অন্যায় করে, এই পৃথিবীতে কোনো মানুষ যখন কোনো অপরাধ করে, তখন কিন্তু সে জানে না বা সে বুঝে না এটা যে যার অন্যায় হচ্ছে, তার অপরাধ হচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না। আর যখনই সে বুঝে যে এটা আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, তখন আসলে ফিরে আসাটা খুব দায় হয়ে যায়। মানে তখন আসলে ওই অন্যায় অপরাধটা থেকে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়। এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ও না। যেমন রাফির কথা চিন্তা করেন, সে ফিরে আসতে চায়, তার আসার কোনো সুযোগ নেই। সে আর কখনোই মাইশাকে এই পৃথিবীতে আনতে পারবে না মাইশার সংসারটা ফিরিয়ে দিতে, পারবে না মাইশার সন্তানটা ফিরিয়ে দিতে। একটা গোটা পরিবার সে ধ্বংস করে দিল। আজ সে অকপটে তার অপরাধ স্বীকার করছে, কিন্তু তাতে কি? তাতে এটাই যে আপনারা যারা গল্প শুনেছেন তারা শিক্ষা নেন। এটি যদি শিখতে না পারেন তাহলে আর কোথায় গেলে শিখবেন বলেন? আগামী দিন হয়তো পবিত্র রমজান শুরু হবে। আল্লাহ রমজানে আমাদেরকে রোজা রাখার তৌফিক দেখ এবং খারাপ কাজ যারা করি তারা যেন খারাপ কাজ থেকে ফিরে আসতে পারি, সেটা যেন আল্লাহ আমাদেরকে দান করে। আর প্রতিদিন আমার তরফ থেকে অনুরোধ থাকবে, রাতে একবার ঘুমোতে গেলে 5 মিনিটের জন্য ভাববেন আজকে সারাটা দিন আপনি কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন। জাস্ট 5 মিনিট একটু ভাইবা তারপরে ঘুমাইয়েন। তাতেই আপনি বুঝবেন আপনি ভালো মানুষ কি খারাপ মানুষ। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।